ভালোবাসার বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ ইরফান হোসেন। ইরফান হোসেন। জি, ইরফান হোসেন, শুরু করুন আপনার জীবনের কথা। একদম ছোটবেলা থেকেই শুনতে আমরা চাইবো আপনার কাছ থেকে। আমার বাড়ি হলো ক্যালকাটা। আমার নাম হলো শ্রী বাপি নস্কর। খিদিরপুর আছে, ইকবালপুর, ওখানেই আমার বাড়ি। আমার ছোটবেলায় জন্ম 11/5/1988। দিন ছিল সোমবার। আমি বাড়ির সবাইয়ের ছোট, খুব আদরের ছিলাম। আমার ফ্যামিলি মেম্বার হলো বাবা, মা, 4 ভাই। আমি সবাইয়ের ছোট। আর আছেন আমার খুব কাছের মানুষ, আমার দাদু নেই, আমার ঠাম্মা। ভালোবাসার মানুষ বলতে মা বাবা থাকে অনেকের, কিন্তু আমার সেই ছিল ঠাম্মা। কোনো কিছুতেই হলে ঠাম্মা মানে ঠাকুরমা, তাই তো? জি। আচ্ছা। কোনো কিছু আমি যদি পড়ে যেতাম বা কোনো কিছু জিদ হতো বা কান্না করতাম কোথাও যাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য, এভরিথিং আমার ঠাম্মাই সবকিছু পূরণ করতেন। তুই কি শুনতেছিস মেঘলা? আমি কিন্তু অনেক এক্সাইটেড আজকের এই স্টোরির বিগিনিং এ। কোথেকে শুরু হয়েছে টের পাইছিস? কোথায়? সেটাই বললো, তার মানে কোথায়? আমি বলবো না, আমি শুধু শুনবো এবং বন্ধুরাও শুনছেন যে কোত্থেকে কোথায় আসছেন উনি। কলকাতা থেকে শুরু হয়েছে কিন্তু, হ্যাঁ, এবং ইকবালপুর, ওখানে মানে মুসলমানদের বাস তুলনামূলক ভাবে বেশি। ইকবালপুর খিদিরপুর থেকে, অ্যাকচুয়ালি চিড়িয়াখানার অপোজিটে খিদিরপুর থেকে শুরু হয়েছে। এবং ঠাম্মা বা ঠাকুরমা এই ধরনের কথা আসছে। আমি জানি না যে তার মানে সে কোন রিলিজিয়ান বিলংস করে। হ্যাঁ, কন্টিনিউ করুন। সালামটাও দিলেন খুব সুন্দর করে। আমি জানি না যে আরো কি কি অপেক্ষা করতেছে। এখন বর্ডারের ওই পার থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে ঠেকে দেখি। তারপরে ঠাম্মা আমাকে অনেক আদর করতেন। এমনকি রাতে থাকতাম ঠাম্মাকে জড়িয়ে, যখন আমি ছোট ছিলাম আর কি। মানে মায়ের আদর খুব কম পেতাম, মায়ের কাছে খুব কম থাকতাম। ঠাম্মা। স্কুলে যাওয়া, পড়াশোনা, খাওয়া, কি করব, টিউশন, বিকালে খেলতে যেতাম, সবকিছু এভরিথিং ঠাম্মাই ছিল। আমাকে টিউশন নিয়ে যাওয়া, কোলে করে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। তারপর অনেক সময় দেখা যেত ওনাদের বাড়িতে বসেও থাকতেন আমার ঠাম্মা। ওনাদের ফ্যামিলির মেয়েদের সাথে কথাবার্তা বলতেন, এদিকে আমি টিউশন পড়তাম। তারপরে 1-2 ঘন্টা পরে পরে যখন আমার ছুটি দিত আমার ম্যাডাম, তারপরে আমাকে কোলে করে নিয়ে চলে আসতেন। তারপরে ধীরে ধীরে যখন আমি বড় হতে লাগি, তখন বাসা থেকে বাইরে গলির মধ্যে যখন খেলা করতে থাকি, তখন ধীরে ধীরে একে অপরের সাথে মিশতে 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 অনেক বদ হয়ে যায়। অন্য গলির ছেলেরা যখন আমাদের গলিতে আসতো, তাকে বোকা বানানোর জন্য নিজেরা প্রস্রাব করতাম। মানে একটু ছোট গর্ত মতো দেখা পেলে সেখানে প্রস্রাব করতাম, বা অন্য কেউ করলো, সেখানে কিছু একটা ঢাকা দিয়ে, দোস্ত তোরা একটা জিনিস দেখাই, আমার ওর কাঁধে হাত দিয়ে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে মানে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসবো, ওকে ওই প্রস্রাবটার মধ্যে মানে পা রাখবে, মানে এরকম দুষ্টু ছিলাম। তারপর আরো এক সময়, বন্ধু তোকে একটা ভালো জিনিস দেখাই, দেখ চল, আকাশে উড়ে যাচ্ছে। কই, কিছুতে নাই, চল ওই দেশের দিকে লাল পিঁপড়ে হয় না, মানে ঠিক মানে ফ্ল্যাটের বাইরে যে মানে অনেক জায়গায় মাটি ওঠানো থাকে, সেখানে লাল পিঁপড়ে ওঠে। দোস্ত এইখানে দাঁড়িয়ে তুই ওই দিকে তাকিয়ে দেখ, কেমন দৃশ্য দেখা যাচ্ছে, দেখ। কই দোস্ত, কিচ্ছু তো দেখা যায় না। দোস্ত ভালো করে তুই একটু উপরের দিকে উঠে আর একটু সরে গিয়ে দেখ উপরে কি দেখা যাচ্ছে। ততক্ষণে নিচে থেকে ওর উঠতে শুরু করেছে। আচ্ছা। লাল পিঁপড়ে উঠলেই মানে কয়েক সেকেন্ডের পরেই কামড়তে শুরু করে। হ্যাঁ, এরকম দুষ্টু ছিলাম। তারপরে ধীরে ধীরে আমার মামা বাড়ি হলো ওখান থেকে একটু দূরে আর কি, ক্যালকাটা থেকে, আউট অফ ক্যালকাটা। যখন আরেকটু বড় হলাম, তখন আমি মামার বাড়িতে গেলাম। মামার বাড়িতে যাওয়ার পরে আমি তো সাঁতার জানতাম না। তারপরে এক বন্ধুর সাথে ওখানে গরমের ছুটিতে যাই, বন্ধুর সাথে সাঁতার শিখি। মামার বাড়িটা কোথায়? শান্তিপুর। শান্তিপুর, জি, নতুন হাট আছে ওখানে। তো সাঁতার শেখার পরে তখন আমার রোগটা ছিল না, মৃগী রোগটা ছিল না। তো সাঁতার শিখলাম, মোটামুটি শিখলাম, যতদূর মানে একটা মানুষ ডুবে যাতে না যায় সেরকম মোটামুটি আমি শিখলাম। শেখার পরে এক পর্যায়ে নিজে একদিন চান করতে গেলাম, গোসল করতে গেলাম। গোসল করতে যাওয়ার পরে মোটামুটি অনেকটা দূর গেলাম, গিয়ে এমন অবস্থায় আমি অনেকটা পানি খেয়ে নিয়েছি।
জল আমার পেটের মধ্যে চলে গেছে। তারপরে আমি যখন হাবুডুবুর খাচ্ছি তখন আরেকজন দেখে ঝাঁপ দিয়েছে পানিতে, তখন আমাকে বাঁচিয়ে তারপরে আমাকে অনেক বকলো, এমন করতে নেই, সাঁতরাতে পারো না তো একা চান করতে আসো কেন। তারপরে সেদিন থেকে তো কান ধরেছি যে আর পুকুরে একা কোনোদিন নামবো না, পুকুরে আর একা কোনোদিন নামবো না আমি। তারপরে উনি আমাকে অনেক বকলেন, আমি কিছু মাইন্ড করিনি, যেহেতু উনি আমার বয়সের বড়, আমি কিছুই বলিনি। তারপরে এসে দুপুরে ভাতও খাইনি। তারপরে মামা মামি যারা আছেন ওনারা সবাই বলছেন যে কেন, কি হলো, আমি তো কিছুই বলি না, আছি। তারপরে বিকালে এমনি খেলতে বেরিয়েছি, তো একটি পাগল থাকে না দেশের বাড়ির দিকে, তো পাগলকে দেখে সবাই কেউ ঢিল মারে, কেউ ইয়ে করে, কেউ করে। আমি গিয়ে অনেক বড় একটা বেয়াদবি করে ফেলেছিলাম। সেটা আমি আজও তানাকে দেখলে হয়তো পায়ে ধরে ক্ষমা চাইতাম। আসলে মানুষকে দেখে রহস্য করতে নেই। কোন মানুষের মধ্যে আল্লাহ কেমন শক্তি দিয়ে রেখেছে সে খোদাই জানে। মানুষের বাইরে থেকে কিছু বোঝা যায় না। আর দূর থেকে মানুষকে দেখে বা মানুষের কথা শুনে মানুষকে খারাপ ভাবতে নেই। দুনিয়াতে যত মানুষ আছে তত মানুষের একটা না একটা তার কাছে গুণ দিয়ে রেখেছে আল্লাহ, কাউকে খারাপ বলতে নেই। তা আমি তার কাছে বেয়াদবি কি করে ফেলেছিলাম, সবাই ঢিল মারছে, কেউ গেঞ্জি ধরে টানে, আমি তার লুঙ্গিটা হালকা জাস্ট টান দিয়েছিলাম, তো তার লুঙ্গিটা নিচের দিকে ঢলে গিয়েছিল, বাট তিনি কোনো লজ্জাস্থান কিছু বাইরে আসেননি। কিন্তু উনি আমার দিকে এমন ভাবে তাকিয়েছিলেন। আর সেই দিন থেকে আমি যা অসুস্থ হয়েছিলাম, ভীষণ জ্বর এসেছিল আমায়। আমি তখন ছোট ছিল, সেই দিনই সেই দিন সন্ধ্যাবেলা বিকালের দিকে খেলতে বেরিয়েছিলাম। তো পাগলটা আসলে আমি তো তখন অতটা আর বুঝতাম না যে আসলে ইনি কি। এমনি মানুষ যেরকম পাগল দেখলে ঢিল মারে, কেউ বিড়ি চেয়ে খায়, কেউ কিছু গুটিয়ে খায় নিচে থেকে, আমি সেরকম ভেবেছিলাম ছোটবেলা। আমার তো অতটা আর মাইন্ড ঠিক নাই যে ইনি কে হতে পারে। তো ওনাকে দেখে মনে হয় না যে উনি হিন্দু কি মুসলিম। মানুষ যে ধর্মেই হোক না কেন, ধর্ম মানুষের একটা খালি রুলস, মানুষ সঠিক পথে পরিচালিত করার। অ্যাকচুয়ালি মানুষের ধর্ম মানুষকে মেনে চলো, মানুষকে হেল্প করো, মানুষকে কোঅপারেট করে চলো, মানুষের এটাই ধর্ম। ধর্মটা মেন বিষয় না। আমি তখন জানতাম না হিন্দু কি, আমার কাছে মনে হয় কি হিন্দু কি মুসলিম কি কোনো ব্যাপারে না, খ্রিস্টান শিখ বৌদ্ধ কোনো কিছুই না। আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, তুমি ছেলে আমি মেয়ে, তোমার গায়ে কাটলে লাল রক্ত, আমার গায়ে কাটলে লাল রক্ত। তুমি হতে পারো খ্রিস্টান, হতে পারো যাই কিছু, এটাই তুমি একটা মানুষ, এটাই সব থেকে আমার কাছে বড় কিছু। আমি যে সেই দিন থেকে জ্বর হয়েছিলাম, 2 দিন 3 দিন জ্বর ছিল, কিন্তু যতই ওষুধ খাই কোনো কিছুতেই কাজই হয় না। জ্বর ছেড়ে গিয়ে আবার জ্বর আসে, ঘাম হয়, আবার জ্বর ছেড়ে গিয়ে আবার জ্বর আসে। ছোটবেলায় আমার এমন অভ্যাস ছিল আর কি জ্বরের, যে আমার যতক্ষণ না উল্টি হতো আর কি, বমি না হলে আমার জ্বর ঠিক হতো না আর কি। তো এক পর্যায়ে একদিন এমন বমি করলাম যে আমার মুখ থেকে অল্প কিছু ব্লাড এলো। তখন সবাই আমাকে ভর্তি করলো কুঠারি নার্সিং হোমে ক্যালকাটাতে, ওখানে নিয়ে আসা হলো। দেশগ্রামে এমনি ওষুধ খাওয়ার পরে কুঠারিতে নিয়ে এলো। আমার বাবা হলেন হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর কি, আর পার্টি করেন উনি একটু উপর পোস্টে আছেন আর কি। তো বাবার কথাই কিছু না বলাই ভালো। সবাইকে এত মিস করি, বাবা মা সব থেকে ভীষণ মিস করি আমার ঠাম্মা। জানি না তানাদেরকে কোনোদিন দেখতে পাবো কিনা আদৌ। তো যখন কোটারিতে আমাকে অ্যাডমিট করা হয় তখন মোটামুটি বয়স। তারপর ওখান থেকে ট্রিটমেন্ট করার পরে কিছুটা সুস্থ হই। সুস্থ হওয়ার পরে ঘরে নিয়ে এসে আমাকে সবাই খেয়াল করে, সবাই কেয়ার করে চলে। ও কি খাবে, সবাইয়ের ছোট আমি। আমার একটা বৌদি ছিল, বড় বৌদি আর কি, আর 4 ভাই আমরা, আমি সবাইয়ের ছোট। যে যা আসলে কি লাগবে তোর, কি চাই, কোনটা খাবি, কি পরবি। আমাদের এমনি 3টা দোকান আছে, 3টা শপ, ফ্যান্সি মার্কেট আছে খিদিরপুর থেকে একটু মিটিয়াপুরে যে একটা সিটি আছে ওইদিকে যেতে, ওইদিকে গার্মেন্টস এর প্যান্ট শার্ট 3 পিস এই সমস্ত এভরিথিং অনেক কম দামে। মিটিয়াপুরে ওইদিকে যেতে ফ্যান্সি মার্কেটের অপোজিটে 5 স্টার, ওতে আমাদের 3টাই দোকান আছে। একটা ভাড়ায়, 2টো আমার, একটা বাবা দাদা আর বড়দাদা একটাতে। মাঝে মধ্যে আমিও বসতাম
সত্যি কথা বলতে কি আমিও একটু মানে যখন কোনো জায়গায় যাওয়ার হতো, মানে আমি তো সবার ছোট, ঠাম্মার কাছে গেলে ঠাম্মা আমার পয়সা লাগবে। আর একটা মজার কথা কি, আমার ঠাম্মা এত কেন আমায় ভালোবাসতেন জানেন? আমি তো সবার ছোট, আর আমার দাদু যে ছিলেন উনি আমার মতোই ছিলেন দেখতে, আমার শরীরের লোম আমার মতো, ফিটনেস আমার মতো, ফর্সা, এভরিথিং সবকিছু আমার মতোই ছিলেন। তাই আমার ঠাম্মা আমাকে দেখলে বলে, তোকে দেখলে আমার মানে আমি যে বুড়ো হচ্ছি এটা আমার মনে হয় না। আমার মানে হিন্দিতে বলতেন আর কি কোনো কোনো সময়, তুমকো দেখা তো হামারা জওয়ানি ইয়াদ আ গিয়া। হ্যাঁ, এবং ওর কথার মধ্যে বাংলাটা এমন ভাবে বলতেছে যে বাংলাটা অবশ্যই স্পষ্ট বাংলা, এবং কেন জানি মনে হচ্ছে যে বাংলাটা কিছু কিছু জায়গায় আটকায় যাচ্ছে। হিন্দিতে মনে হয় আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কি এরকম কিছু কি? না অ্যাকচুয়ালি স্যার, আমি যখন বাংলাদেশে ছিলাম মানে মানুষ যাদের সাথে মিশতে থাকে তাদের কথাটাই সচরাচর মানে। আগে কি হিন্দি কথা খুব বেশি বলা হতো? হিন্দি বলতাম, তামিল বলতাম, বাংলাও বলতাম। আমাদের কলকাতার বাংলা না, ক্যালকাটার বাংলা কিন্তু এখনো আমি শুনতে পাইনি অ্যাকচুয়ালি। কি বলছেন? মানে এতক্ষণ কলকাতার বাংলাই বলে এলাম। আমার অনেকখানি বাংলাদেশি বাংলা কিন্তু অনেক মিক্স আপ হয়ে গেছে ওর না সাথে। আমি যখন এখানে এসেছিলাম আর কি 2 বছর আগে, তখন তো আর অতটা মানে এডুকেটেড লোক, বা আমি তখন কলকাতার কন্টিনিউ কলকাতার ভাষায় বলতাম। তো তখন দেখা যেত অ্যাকচুয়ালি ওনারা ওনাদের কথাই বলতো। আচ্ছা, যাই হোক, আমি আটকে গেছি ওইখানে ঠাকুরমার সেই $1 মিলিয়ন স্পিচ, কি জানো? তুমকো দেখকর মেরা জওয়ানি ইয়াদ হোগা আগায়া নি আর সামথিং ইয়াদ আ গিয়া। মানে যেহেতু দাদু আমার মতো ছিলেন তাই ঠাম্মা বলতেন যে এ জওয়ানি ঢালতে নেই জব তুম সামনে হতে, মানে ওর ওই বয়স ওই সময়টা জানো মানে একদম। যেহেতু আমি ঠাকুর দাদুর মতো দেখতেছিলাম না, তো ঠাম্মা বলতেন কি মানে তোকে দেখলে আমার যৌবন যেন কখনোই যায় না, এক জায়গাতে স্থির হয়ে আছে। সেই কারণেই মানে একটু পকেট মানিটা বেশি পেতাম আর কি। আচ্ছা আচ্ছা। তো ঠাম্মার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, যে যেরকম কেউ 100, কেউ 50, কেউ 150, কেউ 200, কেউ বললো হয়তো নেই। বৌদির কাছে গেলে বৌদির মতো দিতেন, মায়ের কাছে গেলে মায়ের মতো। বাবার কাছে যাওয়ার সাহস হতো না। আমার বাবা খুব সরল সাদা, কিন্তু দেখলে মনে হবে অনেক রাগী, কিন্তু আসলে অনেক সাদা সিধে। আচ্ছা, আমরা কিন্তু প্রতি সপ্তাহে যখন আমাদের হট সিটে যিনি বসেন তার আমরা বর্ণনা দিতে পছন্দ করি, যাতে করে আপনি যেটা বলছিলেন যে আপনার কথা যখন শুনি আমি একটা পিকচার ইমাজিন করে নিয়েছিলাম যে আপনি হয়তো এরকম, ঠিক সেরকম আপনি যখন কথা বলছেন আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু একটা ইমাজিন করার চেষ্টা করতেছে আপনাকে নিয়ে। ফেসবুকে অলরেডি অনেকে দেখছে আপনাকে, অলরেডি পোস্ট আপনার আসতেছে, কিন্তু অনেকে হয়তো ফেসবুকের সাথে কানেক্টেড নয়, তারা হয়তো জানতে চাচ্ছে যে আজকে হট সিটে যিনি বসেছেন তিনি কেমন, ঠাম্মার সেই যুবরাজটা কেমন। অলরেডি বর্ণনা চলে এসেছে, তারপর আমি একটু বলে দিই যিনি আজকে হট সিটে বসেছেন তার বর্ণনায় অনগ্রুপ কালার একটি শার্ট পরেছেন উনি। এটি কি কালার বলা যেতে পারে মেঘলা? এক্স্যাক্টলি গাঢ় খয়েরি টাইপ। হ্যাঁ, একদম কলিজা কালার বা সামথিং আর কি, ডিপ খয়েরি আর কি, সাথে রেডিশ ব্ল্যাক বলা যেতে পারে, এবং সেই সাথে জিন্স, ন্যারো ফিটেড জিন্স কালার এটা অ্যাকচুয়ালি বলি আমরা যেটা, এবং পরিপাটি করে চুল আঁচড়ানো, মুখের দাড়ি আর মুখের অবয়ব দিয়ে আমার কাছে একজনের চেহারা বেশি মনে করিয়ে দিচ্ছে। সেটি হচ্ছে কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, আমি তো বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। এই টাইপের একটা মুখের মধ্যে এরকম একটি অভিব্যক্তি খুব স্পষ্ট। হয়তো ইন্ডিয়ার কথা হচ্ছে, ক্যালকাটার কথা হচ্ছে, হয়তো ওই জায়গার কারণেই কিনা জানি না, বাট ওর চেহারার মধ্যে, অভিব্যক্তির মধ্যে সেই গায়কের ছাপটা অনেক বেশি স্পষ্ট। এবং वैसे भी हम थोड़ा बहुत गाना भी गा लेते हैं ऐसे भी हम थोड़ा बहुत गा लेते हैं। আমরা গানও শুনবো, কিন্তু ওর ফেসিয়াল এক্সপ্রেশন, ওর চোখের চাহনির মধ্যে একটা গভীরতা আছে। এই কারণেই হয়তো নচিকেতার অভিব্যক্তির সাথে অনেকখানি মিলে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। হালকা পাতলা গড়নের আমাদের আজকের এই হট সিটে বসা অতিথি, আমি খুব এনজয় করতেছি তার কথাবার্তা, কারণ ওপার বাংলার প্রতি প্রচন্ড রকমের টানও আমি মন থেকে কেন জানি অনুভব করি। এর কোনো ব্যাখ্যা নাই, বাট আমি অনুভব করি, এবং ওখান থেকে যখন গল্পগুলো আসতেছে তো আমি যেন কেমন একটা ব্রিজ তৈরি হচ্ছে ভেতরে, আমার কাছে তাই মনে হচ্ছে। দেখা যাক কোথায় গিয়ে ঠেকে ঘটনা। বলছিলেন যে আপনার বাবার কথা, আপনার ঠাম্মার কথা, আপনার মায়ের কথা, তারপর ওনাদেরকে ভীষণ মিস করি, কিন্তু যখন টাকা চাইতে যেতাম বাবা অনেক
বলতেন কি দরকার তোর এত, ঘরেই খাস ঘরেই পড়িস, কোনো কাজ করিস না, বেকার, তোর অত টাকা দরকার কিসের, মানে যেভাবে বলে আর কি বাবারা সবাই সচরাচর। আমি বলতাম মানে অর্ধেক পেটের মধ্যে অর্ধেক পেটের বাইরে, ওই একটু এখন যাবো তো, মানে ওনার সামনে কথা বলার সাহস পেতাম না আর কি, ওই একটু এখন যাবো তো, মানে এইভাবে আর কি। তো আমার কথা দিতেন জানেন, শুনলে হাসবেন হয়তো, জানারা শুনছেন, একজন দুজন তো নয়, অনেকেই শুনছেন। আমাকে দিতেন কোনো সময় 10 টাকা, কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা। কয় বছর আগে? না, বড় বেলায় পর্যন্ত, ছোটবেলায় তো আমার টাকাও দিত না। মানে কত বছর আগের এই 10 টাকা 15 টাকার ঘটনাটা? এই 4 বছর। 4 বছর টাকাতে কনভার্ট করলে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে ফিগারটা। না, 10 রুপিস। 10 রুপিস, আচ্ছা। তারপর তো এবারে এরপরে আমি প্যান্ট জামা পরে কি করব, পকেটে তো মাল তো শর্ট, কি করব, এবার দোকানের দিকে গুটি গুটি পায়ে যেতাম, বড়দার দোকানে গিয়ে, এদা তুই, মানে আমার দাদার সাথে আর কি, এদা তুই চা খেয়েছি? না রে, তুই চা আনবি? আচ্ছা আমি একটু বসে দা, তুই চা খেয়ে, কাস্টমার এলে আমি একটু মুছে মাছে দিই, তার মানে আমি ক্যাশ থেকে কিছু নেবো আর কি। এদা তুই একটু যা চা খেয়ে, বাবা তো ঘরে আছে, তুই যা একটু চা খেয়ে, আমি একটু দোকান টোকান গুছিয়ে দিই, অনেকদিন আসেনি তোর দোকানে, কি সুন্দর হয়েছে, একটু মুছে দিই, অনেক রোডের পাশে তো। আমার মুখের দিকে তাকিয়ে থেকে আবার চলে যায়, কিছু বলে না। বেশি নিতাম না, 200। সেটা সেও হয়তো জানতো। হ্যাঁ জানে, যেহেতু আমি ছোট, আমাকে নিতেও দেখেছে, আড়াল থেকেও দেখেছে, আর ক্যাশে যখন আমি বসি, আমার মনে হয় মানে আমি যখন যেতাম শুরুতেই আর কি, তখন টাকা গোনা থাকতো, বা একজন দুজন এলো, সবাই জানে তো আমাদের ছোট, আমার বাবাও জানে যে ও আমার বাবা যে দোকানে বসে আর কি, মেজো ভাইয়ের সাথে, মেজদার সাথে, সে দোকান তো টাকা নিতাম, উনিও জানে। তারপরে ফাইনালি দোকান থেকে টাকা পয়সা নিয়ে আসার পরে এবার বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়িয়ে এনজয় করে যখন রাত্রে ঘরে ফিরতাম, তারপরে ওই হালকা হালকা আমাকে মানে কেমন যেন গা হাত পা খিচে আসতো আর কি। তো আমার ঠাম্মা এটা অনেকবার দেখেছে, তারপরে খিচে সে বেশিক্ষণ থাকতো না আমায়। তো আমার গলায় আগে একটা রূপোর চেন ছিল আর কি, সোনার না, রূপোর চেন, ওটাতে মানে একটা লকেট মতো ছিল, চারিকোণে হালকা লেদার, আর মাঝখানে ওই একটা পাত মতো, এটা আমার দাদুর ছিল আর কি। তো আমি যেহেতু দাদুর মতো দেখতে বলে ঠাম্মা এটা আমায় দিয়েছে। তো যখন ওই ঠাম্মা যখন দেখতে পেতেন যে আমি কেমন খিস্তেছি, তখন আমাকে কেউ ধরতেও পারেনি যে আমার মির্গি রোগ আছে। তখন আমার ওই পায়ে তেল নিয়ে, সরিষার তেল নিয়ে ডলতেন, হাতে ডলতেন, মুখে হাঁ করে ফুঁক দিতেন, তখন গাল থেকে গেঁজা আসতো না কি, অতটা আসতো না। তো এক পর্যায়ে দেখা গেল একদিন দুদিন হতে হতে ধীরে 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 বাড়তে থাকে। তো ঠাম্মা এবার বাবাকে বললেন যে এরকম এমন কি হতে পারে, রাত্রেবেলা করে এরকম হয়। প্রায় ধীরে ধীরে রাত্রে থেকে ওই দুপুর 9:30, 10টা, 11টা এই টাইমের মধ্যে হতো। তারপরে মধ্যে হতে 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 তখন এবার আগুনের কাছে গেলে আর পানির কাছে, যেরকম পুকুরে চান করতে গেলে নামলে পুকুরের পানির মানে হাঁটু উপরে গেলে নামলে তখন এই রোগটা দেখা দেয়। আর ঘরে এমনি তো রান্না হতো আমাদের কয়লা আর গ্যাস ছিল, গ্যাস তো আমাদের সিলিন্ডার, এখন যেরকম বাংলাদেশি পাইপ এরকম সিস্টেম না, আমাদের সিলিন্ডার 20 লিটারের সিলিন্ডার আছে, তার উপরে আছে ওই সিলিন্ডারের। তো গ্যাস শেষ হয়ে গেলে কয়লার আগুন, তো রান্নাঘরে ঢুকলে কয়লার আঁচ, চুলো, তো চুলোর কাছে গেলে, বা আমাদের তো সবকিছুই রান্নাঘরেই রান্না হয় এক সাইডে, আর এক সাইডে খাওয়া। দেখা যায় যে অনেক সময় তরকারির হাঁড়ি চুলোতে থাকে, আমি তুলে নিতে গেলাম, তখন আমার এই সমস্ত, যখন আমি স্কুলে যাবো আর কি, তো কলেজে যাওয়ার সময় তখন ওই রকম দেখা যেত, আগুনের কাছে গেলে একটু তরকারি নেবো, বা দেখলাম বা একটু তরকারিতে ঝোল আছে, আমি নাড়া দিলাম, আমি তখন বুঝতাম না যে আমার মির্গি রোগ, যে আগুনের কাছে আসলে হবে, এটা আমি পরে জানতে পারলাম। তো ধীরে ধীরে ট্রিটমেন্ট চললো। তারপরে ওই যে আমার সেই ছোটবেলায় যে একবার এক পাগলের সাথে মজা করেছিলাম, বেয়াদবি করে ফেলেছিলাম, আমার যতদূর ধারণা এটাই, এছাড়া আদারওয়াইজ আমি আর আমার লাইফে কারোর সাথে বেয়াদবি করিনি। তো ঘরে এটা সবাই অতটা মানেনি আর কি, যে ওই পাগলের সাথে ইয়ে করেছিল, এটা কেটে গেছে। তারপরে তিরুপতি বলে সাউথ ইন্ডিয়া থেকে বাইরে, তামিলনাড়ু থেকে বাইরে, ওখানে বড় মন্দির আছে,
তিরুপতি, ওখান থেকে ওই ধাগা নিয়ে এসে আমার হাতে বাঁধা হয়। বাঁধার পরে মানে গলাতে এমনি আছে বইতে। তারপরে পৈতা মানে কি তাহলে আপনি ব্রাহ্মণ? জি। আপনার নাম কি তাহলে ছিল? শ্রী বাপি নস্কর। শ্রী বাপি লস্কর। নস্কর, নস্কর, এন ফর নিউজিল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, শ্রী বাপি নস্কর। আচ্ছা, তারপরে এবার আমাকে যখন ওই পৈতে গলায় থাকতো, তারপরে পৈতে কদিন পরে পরে চেঞ্জ করতো, তারপরে হাতের এগুলো মানে একটা তাবিজ মতো ছিল, মানে গিট দেওয়া আর কি। এগুলো দিলে মানুষের যত বড় বালা মুসিবত হয়, বিপদ হয়, মানুষের শরীরে যাই কিছু থাক, শনির সবকিছু দূর করার জন্য আর কি। তারপরেও আমার কিছু হতো না আর কি। কিছু না হতেই তখন ওষুধ খেতে হয়। কন্টিনিউ ওষুধ খেলে মানে এক পর্যায়ে দেখা যায় যে আমি যদি ওষুধ কন্টিনিউ খেতে থাকি, এই জিনিসটা আমার হয় না। অ্যাকচুয়ালি মির্গি রোগ তো ডাক্তার থেকে তো আর সারানো যায় না। ভগবান হোক, গড হোক, জিসাস হোক, যেই হন না কেন, একজনই আছেন। এনারাই রোগ দেন। এনারাই যদি চান তো সব রোগের সমাধান হয়, সে ক্যান্সার তো হোক আর এভরিথিং। যদি চান যে আমি কাউকে নেব তো নেবেই, আর ভুল না হলে মানুষের মরণ হয় না। অতএব আমার হায়াত ছিল, আমি কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যুর অনেক কাছে থেকে ফিরে এসেছি, অনেক কাছে থেকে। তো এক পর্যায়ে আপনারা যারাই শোনেন না কেন, এখানে এমন একটা বিষয় আছে, হয়তো শুনলে মাইন্ড করবেন না। মানুষ ধর্ম নিয়ে কোনো কিছু যায় আসে না। মানুষের মানুষত্বটা এটাই সব থেকে বড় কিছু। আমার জীবনটাই আমি ফিরে পেয়েছি, জাস্ট এটাই আমার কাছে সত্য মনে হয়েছে। আমি তাই ফ্যামিলির সাথে এখন আমার কোনো টাচ নেই। আমি একা। আমি চাই আমার লাইফ থেকে আমার আহলিয়াকে নিয়ে শুরু করবো আমার জীবন। মানে মানুষ দুনিয়া শেষ হবে, কায়ামত যতক্ষণ না আসবে ততক্ষণ মানে দুনিয়া শেষ হবে না। আমি চাই আমার আহলিয়াকে নিয়ে আমার থেকে সিঁড়ি শুরু হোক, আমার মানে পদবী, আমার লাইফ ইরফানের আহলিয়ার নিয়ে কায়ামত পর্যন্ত চলবে। এটাই আমার আশা ভরসা। তারপরে দেখা যাক হুজুর গস পাকের ইচ্ছা, আর আপনাদের যারা যারা শুনছেন তাদের ভালোবাসা, আর আপনারা যদি চান তো হবে ইনশাল্লাহ। তো এক পর্যায়ে আমার যখন মির্গি রোগ ধীরে ধীরে ধরা পড়লো, তখন ওনারা বললেন যে কন্টিনিউ যদি ওষুধ খেয়ে যান তো তাহলে ওষুধ খেতে 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 এটা এক পর্যায়ে শেষ হয়ে যাবে। ওটা ক্লিয়ারলি বলছে না যে কতদিন ওষুধ খেতে হবে। তো আমি প্রায় দীর্ঘদিন 7 মাস থেকে 8 মাস উপরে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে আমার কাছে ভালো লাগছে না। তো একদিন চেক আপের জন্য যাচ্ছিলাম আর কি কোঠারি নার্সিং, অনেক বড় কোঠারি আর ক্যালকাটা হসপিটাল, দুটো পাশাপাশি, চিড়িয়াখানার একদম অপোজিটে গেটের। তো যেতে যেতে আমি উঠেছি আমাদের বাবুবাজার থেকে। উঠতে তো বাবুবাজার থেকে ঘুরে খিদিরপুর হয়ে মমিনপুর, ওই ইকবালপুরের কাছাকাছি গিয়ে নামলে ওখান থেকে 1 মিনিট ধনন্তরী ওষুধের মানে ফার্মেসির পাশেই আর কি। তো উঠতে বাসের মধ্যে এক মানে ইসলামিক ড্রেস, পাঞ্জাবি, টুপি, মানে সম্ভবত মাদ্রাসার স্টুডেন্ট। পরে আমার সাথে পরিচয় হলো, বন্ধুও হলো, অনেক ক্লোজ হলো আর কি বন্ধু, যার জন্যই আমি আজ আপনাদের সামনে। আপনারা হয়তো যারা যারা আমার কথা শুনছেন, হয়তো দুনিয়ায় সবাই মানুষ থাকে, মানুষের একটা না একটা গুণ থাকে। আর দুনিয়ায় যদি কেউ কিছু হয়ে থাকে তো কারোর না কারোর ওসিলা থেকেই হয়। দুনিয়াতে কেউ কোনো মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, আর কোনোদিন শিখতেও পারে না। একমাত্র যারা আল্লাহ ওয়ালা ছিলেন তানারাই শিখে এসছেন। যাই হোক, এই প্রসঙ্গটা বাদ। মানে ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, আমার মনটা খুব খারাপ। তো কথায় কথায় বাসের মধ্যে যেরকম প্যাসেঞ্জাররা কথা হয়, তো কথা হলো আমি এরকম উচ্চ মাধ্যমিক দিয়েছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হবো, এরকম কথাবার্তা হচ্ছে। তো হতে হতে কোথায় যাবেন? না ডাক্তারখানায়। কি হয়েছে? তো আমি ওই জিজ্ঞেস, আপনি কি করেন, কি পড়েন, কোথায় বাড়ি? তো জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে উনি বলছে আমি তো পড়াশোনা কমপ্লিট করেছি, মানে রিভাইজ দিচ্ছে আর কি, দোহরা। তাই বললাম আমার যে এরকম একটা রোগ হয়েছে ভাই, তাই ডাক্তারখানা যাব। মানে আমি বলার অ্যাটিটিউডটা খুব খারাপ ছিল আর কি, মানে নার্ভাস, মনে একটা ব্যথা বা কি বলবো, খুব মনটা কাঁদে আর কি, যে আমার লাইফটা এমন হয়ে গেল। আমি তখন ভাবতাম সেই ফকিরটার কথা আর কি, যে আমি এমন একটা বেয়াদবি করলাম, আমার এমন অভিশাপ দিলেন যে লাইফটাকে। ঘটনাটা ঘটে যায় তখন কতদিন? প্রায় তখন ছিল 9 বছর মতো স্যার।
9 বছর আগে ওই ফকিরের সাথে যে না, ঘটনা, আমার যখন 9 বছর ছিল, হ্যাঁ বয়স, হ্যাঁ তখন এই ঘটনাটা। হ্যাঁ। আর এই যে এটা তখন তো বয়স অনেক, প্রায় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার হ্যাঁ জি জি ভর্তি হতে যাচ্ছেন। না, তো বেশ কয়েক বছর তো তাহলে এর মধ্যে, হ্যাঁ। তাও আপনার মাথায় ওটি স্ট্রাইক করছে যে ওই হ্যাঁ, ঘটনার আমি- জন্যই হয়তো হ্যাঁ, জি 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 আমার এই মানে অসুখটা উনি স্রষ্টা এমনভাবে দিয়েছেন। আমাকে দেখেছিলেন, আমার সেই দিকে তাকিয়েছিলেন আর সেই কি। চোখটা আপনি ভুলতে না, পারেননি। না, 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 না। ইভেন সেদিনও তো প্রচন্ড জ্বর এসেছিল, বমির হ্যাঁ, সাথে রক্ত বমি। উঠেছিল। 3 দিন পরে আমার বমির সাথে রক্ত উঠেছিল। আচ্ছা, তারপরে এবার যখন উনি বললেন যে এগুলো তো অ্যাকচুয়ালি ডাক্তার বা অপারেশন বা এগুলো অনেক কিছু করে, সিটি স্ক্যান এটা সেটা হাবিজাবি অনেক কিছু করে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় যে হয়তো বলে যে এর সারবে না বা আমরা এখানে হচ্ছে না বা অন্য জায়গায় নিয়ে যান, এরকম কিছুই বলে। তো আমাকে বললো কি যে এখানে না গিয়ে আমাদের এক কবিরাজ আছে, কবিরাজ মানে ক্যালকাটাতে অন্যরকম, মানে গাছগাছড়া দিয়ে যে ওষুধ বানায় তা নাকি কবিরাজ বলা হয়, হুম। হেকিমি আর কি। বুঝছি। तो एगुलो बिहारी राष्ट्र बिहार जहाँ से हिंदी पैदाइश है, जहाँ का लैंग्वेज हिंदी है, कंटिन्यू हिंदी भाषा में बातचीत किया जाता है, वहाँ का आदमी ज्यादातर এই হেকিমি হ্যাঁ ওষুধের সাথে জড়িত আর কি, হ্যাঁ। এই পেশার সাথে। জি, এও একটা ডাক্তারের মতো। তো এগুলো উর্দু ভাষায় বেশি আসে, উর্দু বই বা হিন্দিতে এগুলোতে বেশি, মানে কোন রোগের কোন ওষুধ এটাই দেওয়া হয়, ওনারা জানে বেশি। তো ওনারা এবার আমাকে বললেন যে আমি তো এমনি শার্ট, আমি আপনার সামনে এসেছি, গুরুর সামনে, আপনি কি আমায় দেখে বুঝতে পারবেন যে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান? আপনাকেও তো বোঝা যাবে না, কোনো মানুষের তাকেও বোঝা যাবে না। তো আমি গেলাম, তো যাওয়ার পরে ওই হুজুরের সাথে গেলাম। তো উনি বললেন যে আমায় যে কি তোমার কি সমস্যা, কি মানে তোমার কি প্রবলেম আর কি, রোগ কি? তো উনি বললেন আমায়, বলার পরে আমি বললাম যে আমার তো রোগ বলতে অ্যাকচুয়ালি মির্গি রোগ আর কি, সময় সময় এরকম। তো বলে দেখো বাবা, রোগ তো আর কেউ পয়দা করে না, কেউ নিজে হাতে নেয় না, রোগ যিনি দেন তিনি সারাবেন, আর দুনিয়ায় কোনো ডাক্তার কেউ বলতেও পারবেন না। আমি আমার প্রেসক্রিপশন বা আমার ফাইল টাইল সবকিছু হাতে ছিল, দেখে উনি বুঝতে পেরে যে আমাকে মানে বলছেন যে দামি ডাক্তারখানায় গেলে তো আর সেই গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমার ওষুধ খেলেই রোগ সারবে, এরকম তো কিছু না। অ্যাকচুয়ালি রোগ যিনি দেন তিনিই সারান, মারফত না একটা ডাক্তার বা কবিরাজ বা যাই হোক। বলার পরে যখন আমি কবিরাজ বললো যে আমার ওষুধটা খাও, খাওয়ার পরে যদি মালিক চান তো তুমি ফিরতে পারো আর কি। তো ওনার ওষুধ যখন দিলেন, তো তারপরে বললেন, মানে যখন রিটার্ন আসি আর কি, বললেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো। উনি যেহেতু, আমি হিন্দু ছিলাম, যেহেতু ভাবতে পারেননি যে হিন্দু, আমাকে বললেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো, রোগ দিয়েছেন উনি সারাবে, বাস এইটুকু বললো। তো আমি তো ভাবলাম যে আমি কি করে কি করব। তো ওই যে আমার বন্ধু ছিল, ওর নাম ছিল এমনি ডাক নাম সালমান, আর ভালো নাম ছিল আজম, মোহাম্মদ আজম। তো সালমান বলে যে এক কাজ করলেন না ভাই, আমার সাথে আপনি থাকেন। আমি বলি কোথায় থাকবো? বলে আমি হোস্টেলে থাকি, আপনি আমার সাথে একটা সপ্তাহ দেখতে পারেন। আমি বললাম তাই, আমি তো ব্রাহ্মণ। তো বলে অসুবিধা নাই, দেখতে পারেন। বলার পরে আমি ভাবলাম যে এতদিন তো এত কিছু দেখলাম, আর একটা রিস্ক নিয়ে নি, লাইফে রিস্ক না নিলে তো আর কিছু করা যায় না, জ্ঞানের হবো কি করে। তাহলে তখন আমি ভাবলাম যে যাই এর সাথে। তখন তো আমার মোবাইল অফ করে দিয়েছি, অফ করে দেওয়ার পরে ঘরের সাথে কোনো এ রাখিনি। তারপরে 2 দিন পরে আমি ফোন দিলাম যে আমি এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, আমি পরে আসবো, আমার একটু জ্বর হয়েছে। তো অতটা আর কি করেনি, আমি যেরকম যেতাম মাঝে সাঝে বন্ধুর বাড়িতে। তো যাওয়ার পরে এক পর্যায়ে 1 সপ্তাহ হয়ে গেল, আমি একদিন ওষুধ খাইনি আর কি। রাত্রেবেলা অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ঘুমিয়ে পড়েছি। খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে এখন সব মাত্র ভাত খেলাম, একটু পরে আমি উঠে ওষুধ খেয়ে নেবো। তো সেদিন আর খেতে পারি। এখন ওষুধ কি সেই হেকিমি ওষুধ চলছে, নাকি আপনি নর্মালি যে ওষুধটা খান সেই ওষুধের না, কথা সেই বলছেন? ওষুধ, হেকিমি ওষুধ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হেকিম ওষুধটা আর খেতে মনে নেই আর কি। বৃষ্টি এতে শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পরে তারপরের দিন মনে হয়নি, তারপরের দিন মানে একদিন পার হয়ে আমার মনে হয় যে আমি তো একদিন ওষুধ খেলাম না, তারপরের দিন তো কই দেখা দিল না। আর রাত্রেই খাওয়ার ওষুধ, শুধু রাত্রে খেয়ে খাওয়া দাওয়া করে অনেকটা 24 ঘন্টার ডোজ আর কি। হ্যাঁ, ঠান্ডা দুধের সাথে গরম দুধ গরম করে ঠান্ডার সাথে খাওয়ার পরে তখন আমি ওই কথাটা মনে ওঠে যে আমি তো খাইনি, তো আমার তো হলো না। আমার মনে জিদ হলো যে আমি আর একদিন না খাবো না, দেখি কি হয়।
আমার একটা অভ্যাস ছিল। তারপরে ওই ধীরে ধীরে ওনাদের সাথে নামাজ পড়তে যেতাম, আমাকে ওনাদের ড্রেস পরাতে, ওনাদের সাথে খেতাম, ওনাদের সাথে ঘুরতাম, ওনাদের সাথে পড়তে বসতাম। মাদ্রাসায় কিছু জানি না, মূর্খ আর কি। মাদ্রাসার পর আমি কি করবো? ওখানে তো মাদ্রাসা মানে এখানকার থেকে ওখানে আলাদা আর কি, একটু পুরোটাই ইসলামিক আর কি। তো ওখানে যখন ওনাদের পাঞ্জাবি পড়তে, আমি আবার একটু তো মানে বদমাইশ, যখন নামাজ পড়তে শেষ দেয় গিয়ে আমি ওর মানে উঠে পিছনে দেখতাম যে সবাই কেমন দেখায় আর কি এক সারিতে। তো এক পর্যায়ে ও আমাকে বকলো যে এমন করতে নেই, গুনাহ হয়। তারপরে আমি তখন থেকে সিরিয়াসলি নিই আর কি, যে সত্যি এমন করতে নেই, হয়তো গুনাহ হয়। তারপরে যখন ধীরে ধীরে ওর সাথে বাংলা নামাজ শিক্ষা নিয়ে শিখতে থাকি, পড়তে থাকি, তারপরে ধীরে ধীরে মাশাআল্লাহ এক পর্যায়ে পৌঁছে যায় যে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ যা শিখেছি, যতটুকু শিখেছি ইনশাল্লাহ যদি কেউ বলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি, অনেক আমার মতো বলে আমি আমার মতো করে পড়তে অনেক ভালো পারি। তারপরে ধীরে ধীরে এক পর্যায়ে আমাকে আমার ঘরে খবর হয়ে গেল যে আমি ওই হোস্টেলে থাকি, ইসলামের মানে মুসলিমদের হোস্টেলে থাকি। আমার বাবা শুনে অনেক রাগ করলো, বলে ও আর বেড়াতে যাওয়ার জায়গা পায়নি, ইসলাম মুসলিমদের হোস্টেলে বেড়াতে গেছে, মানে মাদ্রাসা আর কি। তো সেখান থেকে খবর দিয়ে আনালো, তোরা বাবা অনেক রাগ করছে, তোর ঘরে যেতে বলেছে। তো আমি ঘরে চলে এলাম। আমাকে বকলো আর কি, এমনি মারধর করেনি তখন। তো এক পর্যায়ে বকার পরে তো আমার তো আর মন মানছে না যে আমি যেখানে আমার জীবনটা ফিরে পেয়েছি আমি ওখানেই থাকতে চাই। ঠাম্মার সাথে একদিন শুয়ে শুয়ে সব বললাম। ঠাম্মা বলে, দেখ বাবা, আমি তো কিছু বলতে পারি না, আমার তো বয়স হয়েছে, তুই যথেষ্ট বড় হয়েছিস, আমি তোকে যথেষ্ট ভালোবাসি, আমি তোকে কোনোটাই মানে করবো না, মানা করবো না আর কি, যে তুই যাস না বা হোস না, এমন কিছু বলবো না। তবে মানুষ ধর্মটা নিয়ে অত করে না। আমার ঠাম্মা কিন্তু ধর্ম নিয়ে অত বাড়াবাড়ি করে না, মানুষ সিম্পল। তো ঠাম্মা আমাকে এমন কিছু বলতেন না যে তুই যাস না বা করিস না, এমন কিছু না, জাস্ট আমাকে বোঝাতেন। মানে তবে ওনার বোঝানোর মধ্যে ছিল যে তুই না আর কি। তারপরে যখন উনি পুরোপুরি বুঝলো যে আমি সুস্থ, তখন উনি না করেননি। তারপরে আমি ধীরে ফের আবার বাড়ি থেকে চলে যাই। ওই মাদ্রাসায় না গিয়ে ওর সাথে ফোনে কথা বললাম যে আমি তোমার ওখানে গেলে আমার ফের আবার ধরবে। তখন আমি পড়ি 15 পারা। ওখান থেকে আমাকে পাঠিয়ে দেয় পুরুলিয়া, সাঁওতালডি বলে, মানে ঝাড়খণ্ড বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওর পাশে ওখানে ইলেকট্রিকের প্ল্যান্ট আছে, ওইখানে মানে পাহাড়ি এলাকায় অনেক দূরে। ওখানে থাকার পরে তারপরে একবার আমার বন্ধুদের উপরে চাপ দেয় যে ওদের হোস্টেলে ছিল ওই জানে, তো চাপ দিতে আমাকে ও বলে দেয় যে ঝাড়খণ্ডের আছে পুরুলিয়াতে, সাঁওতালডিতে যখন আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে, সে সময় আমার বাবা নিজেই আমাকে ফোন দিয়েছিল যে তুই এমন কেন করছিস, কখনো এই হোস্টেলে কখনো হোস্টেলে, তোর হোস্টেলে পড়ার বয়স আর আছে না, তুই কি আর নিয়ে পড়বি। তখন আমাকে রাগারাগি করলো, আমাকে অনেক বকলো। তখন আমি চলে এলাম ঘরে। আসার পরে এবার ঘরে তো আসার পরে আমার এমনি ফোনে খালি বকা দিয়েছে, বকলে তারপর ঘরে আসলে আমাকে মারে, একটা থাপ্পড় মেরেছিল। তোর কিসের অভাব, তুই দোকান থেকে টাকা নিস, মানে তখন আমার সব পাপগুলো ফুটে গেছে আর কি। তুই দোকান থেকে টাকা নিস, কেউ তোর কিছু বলে না, এ দোকানে নিস, ও দোকানে নিস, তোর মার কাছে নিস, তোর বৌদির কাছে নিস, তোর ঠাম্মার কাছে নিস, তোর পকেটে কটা কাজ দেখি, তোর পকেটে যা আছে আমার পকেটে নাই, আমাকে এরকম বলতেন। তারপরেও অনেক আদরও করতেন, বাইরে গেলে কি লাগবে, তোর কটা আছে না আছে, অনেক কিছু। তারপরে এক পর্যায়ে আমি পুরোপুরি ফাইনালি সুস্থ, যখন আমি নিজে অনুভব করছি যে আমি সুস্থ, তখন আমি মানে ফাইনালি আমি ভেবে নিলাম যে আমি হয়ে যাব, মানে চেঞ্জ হয়ে যাব। তখন আমি ওখান থেকে পালাই মুম্বাইতে যখন ফোন মানে এদের কাছে ফোন দিলাম যে আমি তো এখানে ছিলাম, আপনারাই তো ধরিয়ে দিলেন, মানে ঘরে বলে দিতে আমাকে নিয়ে গেল। তারপরে আমি আর এখানে থাকতে চাই না। তখন আমি তখন মানে হয়নি আর কি, সুন্নত করা হয়নি। তো মুম্বাইতে যাওয়ার পরে ওখানে মাদ্রাসার হুজুররা আমাকে সুন্নত করালো, তারপরে যা কিছু করালো, তারপর কোরআন শরীফ ভালো করে কমপ্লিটলি শেখালো। আমি তখন পুরোপুরি কমপ্লিটলি একদম আলহামদুলিল্লাহ, মানে গোসল টোসল করে একদম আলহামদুলিল্লাহ, মানে সবাইকে আসসালামু আলাইকুম, মুসলিম আর কি। মুসলিম হওয়ার পরে আগের মানে 2 বছর হচ্ছে, 2 বছর আগে 19 রমজানের আগে এক সময় পেপারে দিয়েছে বাপি নিখোঁজ আর কি, হারিয়ে গেছে। এইভাবে যদি কোনো ব্যক্তি একে দেখে থাকেন তাহলে আমাদেরকে সন্ধান দিয়ে তার জন্য পুরস্কার আছে 10,000 রুপিস, মানে 10,000 টাকা আর কি। তো একজনের দোকানে চা খেতাম, সে লোভ সামলাতে না পেরে সে আমার বাবাকে ফোন দিয়ে বলে
আমি মুম্বাই থেকে বলছি। আর সব জায়গায় নিউজ পেপার আলাদা, তো মুম্বাইয়ের আলাদা, ক্যালকাটার আলাদা, তো সব জায়গার আমার বাবা সব জায়গায় দিয়েছে যে উমুকের ছেলে নিখোঁজ হয়ে গেছে, হারিয়ে গেছে, যদি কেউ জেনে থাকে আমাকে। যখন আমাকে ফোন দিয়েছে আমি তখন আমার সামনে ফোন দিয়েছে, আমি তখন অতটা গুরুত্ব দিইনি যে কাকে ফোন দেয় এই সেই তাই। তো বম্বে হিন্দি চলে, আর আমি তো মাশাআল্লাহ হিন্দি তামিল সব পারি, তো আমি অতটা গুরুত্ব দিইনি। তারপরে এক পর্যায়ে 19 রাত্রে আমাকে ধরে ওরা চলে এসছে ভিতরে ভিতরে, আমি কখন বুঝতে পারিনি। কলকাতা থেকে মুম্বাইতে চলে এসছে, আর এসছে যারা আমাদের গলির সব মস্তান, মানে মদ টদ খেত, ড্রিঙ্কস করতো, গাঁজাটা যারা 2 নম্বরের সাথে মানে থাকতো, মস্তান টাইপের আর কি, তারাই গেছে আমাকে আনতে। আমার তো দেখে তখন আরো ভয় লেগেছে, দেখে আমাকে কোনো কিছু মারধর কিছুই করেনি। তারপরে শুধু আমাকে বললো কি, তোর বাবা তোকে নিয়ে যেতে বলেছে, না যেতে চাইলে তোকে তুলে নিয়ে যেতে বললো। তখন ওনারা মানে বলে ফেলেছেন, মানে যে ইনফরমেশন দিয়েছে আমাদের ঘরে আর কি, যে বলে দিয়েছেন যে এই ছেলেটা টুপি পরে পাঞ্জাবি পরে, এটাই কি, মুখে আমার হালকা এরকম দাড়ি সবসময় থাকে, আমার স্ট্রাকচার দিয়ে দিয়েছে পুরোটাই, চোখে উইদাউট ফ্রেমের চশমা, এই সেই তাই সবকিছু দিয়ে দিয়েছে। বলার পরে বাবা বললো যে হ্যাঁ ওই আমার ছেলে। তখন আমাকে এরা তুলে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমাকে ট্রেনের মধ্যে, আমি আসতে চাই মানে কলকাতায় আসবো না বলে আমাকে একটা চড় মারে। চড় মারতে আমি আর কিছু বলিনি, কলকাতায় নিয়ে চলে এলো। নিয়ে আসার পরে ঘরে এসে এরাই মারধর করলো অনেক। মারধর করার পরে এক পর্যায়ে একজনের হাতে ওই ছুরি মতো, মানে আমাকে ভয় দেখানোর জন্য আর কি ছুরি ছিল, তা আমাকে এমনি সামনে থেকে ঠেলে ফেলে দিল, মানে মেরে এরকম আমার বাহুতে হাত দিয়ে ঠেলে ফেলে দিল। তো পিছনে যার হাতে ছুরি ছিল তার এতে গিয়ে পড়লাম, পড়তে আমার এই রাইট সাইডে এখানে একটু কেটে গিয়েছিল। তো কেটে যেতে আমি তো অনেক ভয় পেয়ে গেলাম যে রক্ত বেরোচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, হাত দিয়ে দেখলে অনেকটা রক্ত বেরোয়, আমি তো ভয় পেয়ে গেলাম কি না কি হয়ে গেল। তারপরে ওরা যখন আমার কেটে গেছে তখন ওরা সবাই আমাকে টুকটাক বকে বেরিয়ে গেছে। তারপরে আমার ঠাম্মা এলো, আসার পরে রক্ত রক্ত মুছে দিয়ে আমার একটা জামা নিয়ে এসে এমনি বেঁধে দিয়ে এমন ভাবে, তারপরে একটা জামা গায়ে দিয়ে আমাকে ওই যে বের করলো, সেই যে বের হলাম, এখনো আর ঘরে যায়নি, আর আশা নেই যাওয়ার। কতদিন আগে এটা? এটা 2 বছর হয়ে গেছে স্যার। তারপর ওখান থেকে সরাসরি ওখান থেকে আমার ওই বন্ধুর বাসায় গেলাম। বন্ধুর আব্বা বললো যে তুমি আমাদের এখানে থেকো না, আমাদের উপরে অনেক অসুবিধা হয়েছে, আমাদের উপরে অনেক প্রেশার দিয়েছে তোমার বাবারা। আচ্ছা। তো ওখান থেকে ওনার মেয়ের ননদের বাড়িতে আমাকে রাখলো। সেটা হলো ওই মানে শিয়ালদা থেকে অনেকটা দূরে, মানে বনগার এই লাইনে আর কি। আচ্ছা। রাখতে ডাক্তার ডাকলো, ডাক্তার এসে সেলাই দিল, 3টা সেলাই পড়লো, ওষুধ দিল, মানে মলম টলম দিল। তারপরে আমার তো ভাত তো কোনো রকম পেটে যাবে না, গলায় থেকে নামবে না, আমার মধ্যে ভয় যে কখন আবার ফের তুলে নিয়ে যেতে আসে, কখন আবার, এটাই কাজ করতো। আর মৃগীর ওই সমস্যা এর মধ্যে দেখা যায়নি? না, আল্লাহর ইচ্ছায় ওটা আর দেখা যায়নি। তো ওনার সাথে আর দেখাও হয়নি, মানে কবিরাজের সাথে। তো বন্ধুদের কাছে বলতাম যে ঠিকঠাক হয়ে গেছে, ওষুধ নিয়ে এসে দেওয়ার জন্য। তো বলতো আমার সাথে ঠিক দেখা হয়ে উঠতো না, ওই একবারই যা খেয়েছিলাম, 3 মাসের ওষুধ দিয়েছিল। তো তারপরে আমি যখন ওই রাত্রেবেলা ওদের বাসা থেকে ওনার মেয়ের ওনাদের ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে ওখান থেকে ডাক্তার ডেকে নিয়ে এসে আমাকে সেলাই টেলাই দিয়ে একটু সুস্থ মতো করে ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়েছিল। ওখান থেকে আমাকে সকালে উনি মাছের ব্যবসা করেন, সকালে নিয়ে এলো বেনাপোলে নিয়ে এসে এক দালালের সাথে কথা বললো, যেরকম এই অসুবিধা, তো এর কি করে পাঠানো যায়, এর এদিকে যেখানে থাকবে একে খুঁজে বের করে, এর উপরে অনেক প্রেশার দিচ্ছে, মারধর করছে, কেন গেছিস এই সেই তাই। তো তখন দালালটা 4000 রুপিস নিল আমার এই খালুটার কাছ থেকে। নেওয়ার পরে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিলাম। আমার প্যান কার্ড ছিল, মানে ট্যাক্স দিলে একটা কার্ড, মানে এটিএম এর মতো, প্যান কার্ড ছিল, আইডি কার্ড ছিল, তারপরে কলেজের ফটোকপি ছিল, কলেজের আইডি কার্ডে। তো সেগুলো সব আমার এই খালুর কাছে দিয়ে দিলাম। আর এমনি পকেটে মানি ব্যাগে যা ছিল সেগুলো তো খালু চলে যাওয়ার পরে সেগুলো ছিঁড়ে ফেলে দিলাম। তা আমাকে পার করলো ওই 10:30টার দিকে, সকাল থেকে এসে বসেছিলাম 10:30টার দিকে, 5 মিনিটও লাগেনি। বেনাপোল দিয়ে, হ্যাঁ, লোকেরা যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিল। একজন পিছন থেকে আল্লাহর কি শান, একজন সরে গেল, আমাকে ঠেলে দিলে আমি দাঁড়িয়ে গেলাম, বলে রিল্যাক্স, কোনো ব্যাপার নেই, ইজি একদম। হাতে একটা পাসপোর্ট দিয়ে দিয়েছে, মানে আল্লাহ যাকে বাঁচাবে তো দুনিয়ার মানুষ কেউ কিছু করতে পারে। তো পাসপোর্ট দিয়ে দিল, তো দেখলাম খুলে অন্য মানুষের ছবি। আমার তো ভয় করছিল যে পুলিশের হাতে যদি দেয়, আবার ইন্ডিয়ার ওই বিএসএফ ওরা অনেকে একটু মানে অন্যরকম টাইপের। তো দেখলো মাশাআল্লাহ, ও তো আমার মুখের দিকে তাকিয়ে ও পিছনে তাকালো, আমিও দেখলাম পুলিশটার সাথে। ও বললো এরকম হাত তুলে দিল, আমি আছি, তা আমাকে ছেড়ে দিল। আমি তো অবাক,
মানে পাসপোর্ট অন্য ছবি আর আমার বুঝছি। শেষ। তারপরে যখন মানে 2-1 সেকেন্ড, বেশি দূর না, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার একদম গায়ে গায়ে, মানে দুটো ভাইয়ের বাড়ি যেরকম গায়ে গায়ে হলে যেরকম যতটা ডিস্টেন্স থাকে সেরকম আর কি। তো আমাকে এক পর্যায়ে যখন বাংলাদেশের পুলিশ দাঁড়িয়ে ছিল, মোচ ছিল না, আমাকে ধরলো। আমি তো দেখে আরো ভয় পেয়ে গেলাম, বাংলাদেশে মানুষ মোচ নেই তো, ইন্ডিয়াতে আছে তবে এমন না, আর এই পুলিশের ইউনিফর্মে তো দেখে মানে কেমন একটা হলো মনের মধ্যে। তো উনি দেখে উনিও মানে ইন্ডিয়ার দিকে তাকালো, সেও হাত তুললো, আমাকে ছেড়ে দিল, আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে। তো আমি ছোটবেলায় রেডিও শুনতাম, মানে লম্বা রেডিও, আচ্ছা অনেক মস্তান ছিলাম, এরকম প্যান্টে গুজে আচ্ছা দোকানে যেতাম আর আসতাম, ঢাকা থেকে ফরমাইশ করে যে অমুক গান অমুক গান, হ্যাঁ এটা আমি শুনতাম। তো এই ঢাকার কথা আমার আল্লাহর কিষান মনে আসে, আমি ঢাকা যাবো। হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করেছে অনেকবার কোথায় যাবে, বাংলাদেশে যাবে, কোথায় যাবে। আমি ঢাকার নাম বলেছিলাম, ঢাকা বলতে আমাকে টিকিট কাটলো 550 সামথিং নিয়েছিল ঢাকার বাসে, সোহাগ পরিবহনে। তো টিকিট কাটার পরে আমাকে 12:30টায় বাস ছাড়ে, তো ওখান থেকে আবার চেক পোস্ট পড়ে। তো মানে বাসের যে সুপারভাইজার, আমি তো জানতাম না যে সুপারভাইজার, আমি ভাবতাম যে এই কন্ট্রাক্টর। তাই বললাম ভাই আমার তো এরকম অসুবিধা, আমার তো কাছে তো পাসপোর্ট নেই, যদি কিছু হয় তো আমার একটু দেখবেন, আর আমাকে এমন একটা শহরে নামিয়ে দেবেন যেখানে আমি কোনো কিছু কাজ করে খেতে পারি। আমার মাথায় এই চিন্তাটা, আর তো কোনো কিছু ভয় নেই, এত দূরে যখন এসে গেছি আমি কাজ করবো খাবো, আমার মাথার মধ্যে এটাই, শুধু এটাই ভাবতাম যে যদি কোনো একটা আল্লাহর ইচ্ছে কাজ পেয়ে যাই তাহলে তার কোনো চিন্তা নেই। আর আমি এমনি প্র্যাকটিক্যালি লেদার টেকনোলজি করেছিলাম আর কি। আচ্ছা, তো আর একটা চিন্তা থাকতো যে যদি চামড়ার কাজ পেতাম ট্যানারির, তো ফাইনালি সেটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বারগাতে লাখ লাখ শুক্রিয়া। স্যালারিও মোটামুটি ভালোই পাই। তো যখন আমি দিন দেখতে দেখতে শেষ হয়ে গেল, সংসদ ফটোতে দেখতাম, সংসদ দেখছি বিকাল ইফতারের পরে, সংসদ বাস্তবে দেখছি আমি, সংসদের সামনে থেকে ঘুরে 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 যখন ফাইনালি আমি মালিবাগে এসি কাউন্টার আছে ওর সামনে আমাকে নামিয়ে দিল। কন্ট্রাক্ট মানে সুপারভাইজার যে ছিলেন উনি আমাকে বললেন যে আপনি চাইলে রাত্রে এখানে থাকতে পারবেন, এসি কাউন্টার আছে এখানে, সব মানে তখন ঈদের সিজন আর কি, সবাই যাচ্ছে। তো আমি দেখলাম, আমি আমার একটু লজ্জা, দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা এসি কাউন্টারের মধ্যে, আমার দেখে মানে আমার তো চেহারা এমনিতে তখন শুকনা আর গায়ে রক্ত টুকটাক আছে, দেখে আর লজ্জা লাগলো নিজেকে যে আমি ওনাদের মধ্যে। মিনিং যে বাংলা এবং হিন্দির যেহেতু দারুণ পাণ্ডিত্য আছে আমাদের আজকের ইরফানের, खंजर से करो बात न तलवार से पूछो, मैं कतिल हुआ कैसे मेरे यार से पूछो। वाह सुभान अल्लाह, जवाब दो, सुभान अल्लाह से कम नहीं चलेगा, उत्तर दो। देखिए हम इस शायरी का तो आपका जवाब नहीं दे सकते क्योंकि ओके नेक्स्ट, वन सेकेंड, आप गुरु हैं। না না গুরু, ये मेरी गुरु विद्या नहीं है। नहीं। আমার তোমার সাথে এটা জমবে মনে হলো তারপরে। আচ্ছা না, ওকে নেক্সট। তোমার ভালোবাসার মানুষটার নাম কি জানো বললে? कनीज मौला। কানিজ মাওলা। কানিজ মাওলার সামনে বসা, है ঠিক আছে, তুমি হয়তো পাশ থেকে। अगर आप ऐसा बोलना चाहेंगे कि कनीज तुम्हारे सामने बैठा है, तुम उसके बारे में कुछ बोलो। শায়রিতে কোন শায়রি? शायरी, अरे वो तो खुद ही शायरी है, वो इतने खूबसूरत है कि आदमी देखे ना देखते ही रह जाए। वाकई उसके जैसा इंसान बहुत कम आदमी को मिलता है नसीब। वाकई हमारा कुछ नहीं है। हम जब बांग्लादेश में आए थे 2 दिन बिना विदाउट कुछ खाए हुए रहे थे, मतलब हमारा पेट में कुछ भी दाना पीना कुछ भी नहीं है। हमें एक सिचुएशन में आ गए कि हमको आखिर में आदमी से भीख मांगना है, ये बोलने वाली बात नहीं है, फिर भी हम मस्जिद के बाहर खड़े हो गए। हमारे जैसे इंसान के साथ उसने निकाह किया, तो सोचने वाली बात है। সেই কানিজ মাওলার উদ্দেশ্যে ইরফান তোমার পক্ষ থেকে, कभी कभी मेरे दिल में ख्याल आती है, ये जिंदगी तेरी जुल्फे की नरम छाव में गुजरने पाती, ये हो भी सकती थी मगर ये हो न सका। तू नहीं, तेरी गम नहीं, तेरी जुस्तजू भी नहीं, गुजर रही ये जिंदगी मेरी इन्हीं अंधेरों में कहीं खो न जाए है मेरी हम नफास, मगर यही कभी कभी मेरे दिल में ख्याल आता है। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। কেউ কোনোভাবে আবার এই জিনিসটাকে অন্য জায়গায় নেবেন না, যদিও ভাষার মাস বাংলা ভাষা মাথার উপরে বুকের ভেতরে, তবে সবার প্রিয় বাংলা ভাষা যেমন বলে মানে আনন্দ পাওয়া যায়, এক্স্যাক্টলি, কিন্তু একটা মানে মনের মধ্যে কেমন একটা খুশি, মানে
কিন্তু খুব প্রসঙ্গত ভাবেই ওর কথাতে বারবার হিন্দি চলে আসছিল, বিধায় সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম। কারণ আমরা যেমন আমাদের মায়ের ভাষাকে ভালোবাসি, ঠিক সেই রকম ভাবে আমারও ভারতবর্ষ, আমিও বাংলা, এক্স্যাক্টলি, এবং ঠিক সেইভাবে আমিও আপনার ভাই। শুধু দেশ বাংলা আর ভারত এটাই শুধু মানুষ বলে, কিন্তু আসলে মানুষ আপনার গায়ের রং লাল গুরু, আপনিও আমার মতো ফেস, দুটো চোখ চারটে না, দুটো নাকের ছিদ্র, একটা গাল, দুটো কান, মাথার চুল, আর দুটো হাত, দুটো পা, আমারও সেম। तेरा पेट सलामत है मगर मेरा पेट में 6 इंच কাটা হওয়া है হোয়াটএভার। আমরা হিন্দির আসলে পাণ্ডিত্য বা হিন্দির বিচারে বসিনি। ইনফ্যাক্ট আমি আমার এই বন্ধুর সাথে একটু কানেক্ট করার চেষ্টা করছি। তার ফেলে আসা দিনগুলো, তার ফেলে আসা জীবন প্রায় 2 বছর হতে চলল। সে তার অস্তিত্ব, তার জড়কে রেখে এসেছে সীমান্তের ওপারে। সেই ব্যাপারগুলোকে একটু রিলেট করা, একটু কানেক্ট করা, তাকে একটু ভালো লাগা দিয়ে আমার জায়গা থেকে সেই চেষ্টাটা করছিলাম। কারণ অন্য ভাষাকে শ্রদ্ধা জানালে বাংলা ভাষা কখনোই ছোট হয় না। বাংলা ভাষা এত বেশি মহিয়ান, এত বেশি বড়, এত বেশি ব্যাপৃত এই ভাষাটি, এবং এত বেশি স্ট্রেইনড গ্রামেটিক্যালি ভাষাটির মধ্যে, যে এই ভাষাটা কখনোই সংকীর্ণতার মধ্যে থাকে না, বরং যে কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে। তাই যে কোনো ভাষার শ্রদ্ধা করলে আমাদের ভাষা কোনোভাবেই খাটো হয় না। আমরা সমস্ত কিছু নিয়ে ফিরে আসবো ছোট্ট একটু বিরতির পর। বন্ধুরা কি বলছে সেটি আগে জানবো, তারপরে আবার বাকি কথাগুলো শুনবো। তো ফাইনালি যখন আমি ঢাকাতে চলে এলাম, তারপরে এখানে 2 দিন টাকা পয়সা ছিল না আর কি। তো যখন আমি এক পর্যায়ে বাইরে দাঁড়ালাম, মসজিদের বাইরে, তো আমি বললাম যে যে যা পারবেন ভাইজানেরা আমায় সাহায্য করে দেন। আমি নতুন মুসলিম হয়েছি, তখন নবমুসলিম শব্দটা আমি জানতাম না। তারপরে আমাকে একজন মানে হেল্প করলেন, তৌহিদে হেলথ সেন্টার আছে, ওনার নাম হচ্ছে মিস্টার তৌহিদ। তো উনি আমাকে যাত্রাবাড়ি একজনের কাছে কাজে দেয়। কাজে দেওয়ার পরে আমার কাজ ছিল একজনের ফ্যামিলিতে থাকা, ফ্যামিলিতে 2-3টা ছেলে আর একটা মেয়ে। আর বড় ছেলেটা আর মেজো ছেলেটা, আমি মেজো ছেলের সাথে, আর বড় ছেলেটা ওনার সাথে, মানে ওই মালিকের সাথে দোকানে। তো ওনাদের দোকানে থাকতাম। থাকতে থাকতে ওই এলাকায় এক মানে কুছ ভি বল সকতে হামারা হামসফর, আমার লাইফ আর কি, উনিও থাকতো, ও থাকতো আর কি। তো এক পর্যায়ে আমি রোজ ওকে দেখতাম আর কি, দেখতাম, ভাবতাম সব মেয়েরই দেখি এক, একে দেখি অন্যরকম। তো আমি মানে ওর সাথে কথা বলার বাহানায় তখন অনেকটা ভয়, এরকম ফিলিংস কাজ করতো যে কথা বললে যদি আবার মানে কাউকে বলে দেয় বা বিচার দেয়, এরকম আমি শুনতাম যে বিচার দেয় কখনো কখনো। আমার তখন মনের মধ্যে ভয় ছিল। তো আমি দূর থেকে যখন পাশ থেকে যেতাম, আসসালামু আলাইকুম, প্রথম দিন দিলাম, কিছু বলে। দ্বিতীয় দিন তখন ওই কলেজ থেকে আসছিল, তখন আমি বললাম আসসালামু আলাইকুম, মানে ইউটার্ন নেবে রাস্তা, আমি বাসায় যাব আর ও কলেজে যাবে। তখন আমি দোকান থেকে দোকান বন্ধ করে ঘরে আসছি। তো এক পর্যায়ে ওর দুটোই, ওর পায়ের নখ আর হাতের নখ হালকা একটু মানে বাড়তি থাকতো, আর সেখানে হোয়াইট নেল পলিশ এরকম লাগাতো, মানে ওর লুকটাই আলাদা। তো এক পর্যায়ে ও আমাকে মানে ব্যাক করে আমাকে দেখলো, দেখার পরে সালামের উত্তর দিয়েছে। তারপরে সেই দোকানে আসতো মাঝে মধ্যে। আবার এক সময় দেখছি যে ও মানে বোরকা ছাড়া, উইদাউট বোরকা, আমি তো চিনি না, দেখছি অনেক সুন্দর একটা মেয়ে আসছে। কে রে বাবা, পই থেকে আসে? আমি তখন যে চিনি না যে আমি এনারই পিছনে আছি। তো হাতে এরকম সাদা নীল পলিশ আর পায়ের নখটা দেখে আমি যখন মুখটা একবার দেখলাম আর তাকিয়ে ফের মানে সরিয়ে নিলাম আর কি মুখটা। তখন পায়ের নখটা যখন লক্ষ্য করলাম, পাটাই তো চিনি, মুখ তো চিনি না। তো তখন দেখলাম যে পাটা তো সেরকম, পায়ের আঙুলগুলো, পায়ের নখগুলো, পায়ের নেল পলিশ সেরকমই তো লাগে। মুখে দেখি তো তখন ক্রস করে গেছে। চশমা পরে ও, আমিও চশমা পরি, বাট আজকের কোম্পানি থেকে এসেছি তো। তখন আমি তাকাবো, ও আমার সামনে থেকে ক্রস করে গেছে, আর আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম দোকানের মধ্যে থেকে বের হতে গেলে উনি তখন চলে গেছে, তো দেখতে পাইনি। তারপরে ফের মানে দোকানে এসেছিলেন 2 দিন পরে, এক জায়গায় ইনভাইট করেছিলেন, ওনারা গিয়েছিলেন আর কি। তো আসার পরে মানে এত পরিমাণ ভালোবাসাটা বেড়ে গেল। আমি যখন প্রথম ওনাকে দেখেছিলাম, মানে যখন আমার পাশ থেকে গিয়েছিল, আমি ভেবেছিলাম যে এই আমার কেউ। তো সত্যি আমি যখন ভেবেছিলাম গুরু মানে আমাকে ছোট ভাবে নেবেন না কথাটা, আমি যখন চোখ বন্ধ করে কিছু বলি না, আমার আহলিয়ার সাথে কথা বললে মানে বুঝতে পারবেন আমি যা যা বলেছি ওর লাইফে অনেকটাই
মানে 70-র উপরে সবটুকুই মিলেছে। আর আশা করি যতটুকুই বলবো ততটুকুই মিলবে, এটা বাস্তব। আমি ওকে যতটুকুই যা বলেছি সবটুকুই সত্য, সবটুকুই হয়েছে। যেটা করতে মানা করেছে সেটা যদি ভুল করে করে বসেছে সেটা ক্ষতি হয়েছে, যেটা করতে মানা করেছে। এটা একটা মানুষ সচরাচর ভাববে যে আমি তো, এর বোঝাই যায় ক্ষতি, তারপরেও কেমন একটা যেন আমার মনের মধ্যে আলাদা ফিলিংস হয়। চোখ বন্ধ করে একটা মানুষ যদি, সে কোনো মানুষ যদি কোনো কিছু করার আগে যদি মন থেকে ভাবে যে আমি চোখ বন্ধ করে এটা কোন দিকে যায়, তার মনেই বলে দেয় প্রশ্নটা যেটা সঠিক কি বেঠিক। তো আমি তখন ভেবেছিলাম যে এই আমার কেউ। যখন ওকে প্রথম ফার্স্ট টাইম দেখেছিলাম, দেখার পরে মানে এমন একটা মনের মধ্যে অনুভূতি হয়েছিল যে কানেই যে মনে হয় আমার ফার্স্ট আর লাস্ট। এর আগে কলকাতা একটা প্রেম ছিল 6 মাসের আর কি, ওটা অতটা আমি মন দিইনি। ও খালি আমাকে টাকা পয়সা, আমার বাবার টাকা পয়সা আছে এইভাবে হয়েছিল। তো আমি যখন চলে এসেছিলাম তখন ওকে বলেছিলাম তুমি যদি থাকতে চাও তো চলো দুজনে চলে যাই, তো আমায় না বলেছিল। তো এখানে আমি যখন ফার্স্ট টাইমে একটা মানুষ যখন প্রেমে পড়ে, তার চোখ, তার মুখ, তার লুক, তার মানে ফেসের মানে স্ট্রাকচার আর কি সবকিছুই চেঞ্জ হয়ে যায়। কিন্তু মানুষ, আশেপাশের মানুষ বোঝে না যে প্রেমে পড়েছে, তার মন জানে, কিন্তু দূর থেকে মানুষ সব বুঝতে পারে যে এই ছেলেটা এর প্রেমে পড়েছে। ও যখন যেত মানে আমার সামনে থেকে বা রাস্তা থেকে যখন যেত, আমি যখন দেখতাম তখন আমার মধ্যে অন্যরকম একটা ফিলিংস হতো। তখন ধীরে ধীরে সালাম থেকে তখন দোকানে আসতো, দোকানে আসার পর আইসক্রিম নিত। তা আমি এক পর্যায়ে, আমি তো যখন বাংলাদেশে নতুন, টাকায় নাম্বার লিখে দিতাম যে কোনো কারোর সাথে মানে এমনি ফ্রেন্ডশিপ করব। তো ক্যাশে মাঝে মধ্যে আমিও বসতাম আর মালিকের ছেলেও বসতো। তা নতুন 2 টাকা পেয়েছিলাম, তো তার মধ্যে আমার নাম্বার, এয়ারটেল নাম্বার, গ্রামীণ নাম্বার লিখে রেখেছি। আর নিচে প্লিজ কল মি। মানে আমার রাইটিংটাও একটু মোটামুটি টুকিটাকি কাম চালানে কে লিয়ে মানে সুন্দর আছে মাশাআল্লাহ। তো ও বললো যে মানে দেখার পরে যখন টাকাটা ওকে দিয়েছিলাম, নিয়ে এসছে 15 টাকা, দিয়েছি আইসক্রিম 13 টাকার, 2 টাকাই ফিরবে। খোদার দান কেউ আটকাতে পারে ভাই। তো যখন 2 টাকা রিটার্ন দিলাম তখন আমি বললাম আপু টাকাটা দেখে নিন। তখন আমাকে বললো টাকা 2 টাকাই তো পাবো, মানে ফার্স্ট টাইমে খেয়াল করেছে অ্যাকচুয়ালি। তো আমি তখন বললাম টাকাটা ভালো করে দেখে নিন। বলতে খুলে দেখলো, বলে হ্যাঁ নাম্বার আছে, কার এটা আপনার? বলি হ্যাঁ। বলতে কিছু বলেনি, চলে গেল। চলে যাওয়ার পরে তারপরের দিন ফোন আসে আমার শ্বশুরের মোবাইল থেকে। তো এলাকার পার্শ্ববর্তী এলাকার নাম বলে, যেখানে থানা। তা আমার তো মনের মধ্যে একটা ভয় কাজ করে যে হঠাৎ ওই এলাকায় থানায় থেকে কেন ফোন আসবে আমার মোবাইলে। আমার বাবা কি ধরতে পারলো যে আমি এখানে আছি কি না, এই সমস্ত ব্যাপার বলতে আমার তখন অনেকটা মনের মধ্যে ভয় কাজ করছে। আমি তখন মালিকের ছেলের সাথে বললাম ভাই আমাকে এরকম ফোন আসছে। তো বলে ফোনটা বন্ধ করে রাখেন। ফোন বন্ধ করে রাখলাম। বিকালের দিকে ফোন এলো, তো আমি অতটা বুঝে উঠতে পারিনি, মানে আমার আমার ওয়াইফ আর কি ফোন দিয়েছে। তো ফোন দেওয়ার পরে আমি তখন বললাম আমি তো একজনকে পছন্দ করে ফেলেছি এরকম। তো বলতে উনি আবার বললো আমি সেই। তারপরে ধীরে ধীরে কথাবার্তা হতে যখন আমি বললাম আমি এরকম আপনার সাথে, মানে আমি যখন প্রেমের অফার দিলাম তো উনি অ্যাকসেপ্ট করেননি। আমার নাম দিয়েছিল শয়তান। মানে ওই মালিকের ছেলেকে বলতো, মালিকের ছেলের সাথে ওর খুব ক্লোজ ছিল, ও যেহেতু বাচ্চার মতো ছিল। আর আমার ওয়াইফের মানে এমন একটা অভ্যাস যে ও বাচ্চাদের সাথে ওর খুব ক্লোজ। তো ও এক পর্যায়ে এমনি সুন্দর দেখতে, গায়ের রং, মানসিকতা সব দিক থেকেই। আর মানে আমি এমন একটা মানে পর্যায়ে পৌঁছে গেছি যে যেখানে আমি ওকে ছাড়া কিছুই দেখি না। মানে এখন হয়তো আমার থেকে দূরে আছে, ভাবতে খুব অবাক লাগে। মানুষ হয়তো বেঁচে থাকলে যখন ভাবে যে একটা মানুষ মরে গেছে, তখন ভাবতে কেমন অবাক লাগে যে ও আজ আমাদের মাঝে নাই। কিন্তু আমার সেরকম এমন একটা ফিলিংস হয় মানে যেটা মনে পড়ে দেওয়া যায় না। আমি কোনোদিন এটা অ্যাকসেপ্ট করতে পারি না বা ভাবিও না যে আমি মানে প্রেম করেছিলাম 9 মাসের উপরে। তারপরে এক পর্যায়ে ওর আগে একটা বিয়ে হয়েছিল। যখন আমি এটা শুনলাম আমার এটা অনেক খুব খারাপ লেগেছিল। খারাপ লাগার পরে আমি কিছুই বলিনি। আমি বললাম খোদা আমার ভাগ্য কি এমন লিখলো। তারপরে আমি বলি যা হয় হবে। যখন একটু সাড়া দিয়েছে তারপরে যা হয় হবে। মানুষ তো সবাই থাকে, অনেকের এক বাচ্চা হলেও তো বিয়ে করে, এর বিয়ে হয়েছে। তারপরে
আমি ওকে অফার দিতে এক পর্যায়ে ও মেনে নেয়। মেনে নেওয়ার পরে ধীরে ধীরে প্রেম, আমাদের রিলেশন অনেক বাড়ে। আমি ওকে যাত্রাবাড়ি ভর্তিও করি, অ্যাডমিশন ভার্সিটি দেবে আর কি। তারপরে ওকে এদিক ওদিক বেড়াতে নিয়ে যেতাম, তারপরে কোচিং এর টাকা পয়সা দেওয়া, এভরিথিং সবকিছু আমি মেনটেন করতাম। বাসায় থেকে ও যখন ছেলেটাকে ডিভোর্স দেয়, মানে এর তরফ থেকে বাসায় ডিভোর্স দিয়ে ফেলেছে। এক পর্যায়ে এ বলে ফেলেছে যে আমি ওকে নেবো না। মেয়েটার বাসা থেকেও বলেছে যে তুমি ওকে ছেড়ে দাও। এখন ছেলেটার টাকা পয়সা অনেক হয়েছে, তাই ওকে মানে এমন একটা চাপের মধ্যে রাখে যে ওই ছেলের কাছে যাও। ফাইনালি এমন চাপের মধ্যে রেখেছে আর কি। এক পর্যায়ে ছেলেটা বিদেশ থেকে চলে আসে। চলে আসার পরে একে নিতে যায় বারবার, অনেক রকম বিরক্ত করে, অনেক কিছু বলে। তখন আমি, মেয়েটা আমার আহলি আর কি, আমার কাছে চলে আসে। আমি ছিলাম অন্য জায়গায়, সেখান থেকে মানে একটা ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলাম, সেখান থেকে আবার কাজ ছেড়ে এমনি নর্মালে হেল্পারে ওকে নিয়ে মানে এখন আপাতত আমার কাছে চলে এসছে, সেই কারণে থাকার জন্য আর কি একটা জায়গায় গিয়ে কাজে লাগি। কাজে লাগার পরে সেখান থেকে ওনার এক দাদা হয় আর কি, ভাইয়া, উনি আমাদেরকে ফোন দিয়ে বলল যা হওয়ার হয়েছে আমরা মেনে নেব। তারপরেও আমার আহলিয়া তো সারা রাত অনেক খুশি, আমাকে মেনে নেবে, আমাদেরকে মেনে নেবে। আমিও আমার মনে এমন একটা মানে ব্যথা লেগেছিল বা খটকা লেগেছিল, আমি ভাবলাম যে না, মানবে না, তুমি যেটা ভাবছো যেও না আমার ছেড়ে। তো আমি ওকে যেদিন রিক্সাতে তুলে দিই, মানে যেদিন ওকে ছেড়ে দিয়ে যাই, আমি তখন ওকে বলেছিলাম तुम गए तो गए एक ही बार के लिए, पलट कर भी एक बार भी नहीं देखो, हमारा घर तुम जैसे थे, आई मीन তুমি যেমন ছিলে, যেমন রোশনি ছিল, মানে যাওয়ার পরে বলেছিলাম সেই রাতে पूरा अंधेरा सा छा गया, इसमें लाइट कभी नहीं जलेगा यार, মানে এই ঘরে কোনোদিন লাইট জ্বলে না। একটা মানুষ থাকলে, আমাদের মাঝে থাকলে, যদি হঠাৎ করে যদি কেউ চলে যায়, মানে কেমন একটা অবিশ্বাস মতো ব্যাপার, মানা যায় না, মনে বোর দেওয়া যায় না। আপনার কানিজকে কি গান শোনাতেন? হ্যাঁ। কি গান পছন্দ করতো সবচেয়ে বেশি? হিন্দি। কোন গানটা? এই যেমন মন পিকচার আছে আমির খান আর মনীষা করেলা। হ্যাঁ, মনীষা করেলা। তারপরে কি গান শুনি? গানটা অনেক গান শোনাতাম, বলবো সবচেয়ে বেশি পছন্দ করতো যে গানটা? গওয়া হ্যায় চাঁদ তারে, গওয়া হ্যায় দামিনী দামিনী, এটা কিন্তু ওই পিকচারের না আর কি। আচ্ছা আচ্ছা, এটা দামিনী পিকচার। দামিনী পিকচার, ঋষি কাপুর মানে রণবীর কাপুরের আব্বা আর অন্য ওই নায়িকা। চাঁদ দামিনী দামিনী दामिनी ओ मेरी दामिनी, तुमको रखूंगा दिल में बसा के, मेरी धड़कन तुम हो, देखूंगा तुमको शाम सहर में, मेरा दर्पण तुम हो। তারপরে মানে বাংলা কোন গান? বাংলা আছে না? চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি কো ভুল আমি এক চুল, তুমি যে আমার গো, তুমি যে আমার। মানে এখন মানে অনেক ভরাট, কিন্তু অনেকক্ষণ দিয়ে কথা বলছি যার কারণে। তারপর আমার মানে কণ্ঠ কিন্তু অনেক ভরাট আমাদের ইরফানের। হ্যাঁ, তারপরে প্রায় আমি চলে যাওয়ার পরে আর ফিরে আসার সুযোগ কানিজের পরিবার থেকে দেয়নি না। ও এসেছিল মানে 15 তারিখে একবার এক্সাম দিতে এসে, তখন ও বলেছিল যে আমি ওর বাবা মা এসেছিল সাথে, তো আমার ডেকেছিল বোঝানোর জন্য। তো বোঝানোর জন্য আসি, তো সেখানে ওনারা আমাকে মারার প্ল্যান নিয়ে ফেলে আর কি। আমাকে বলে যে আমি পরদেশের, আমি মেয়ে পাচারি, এই সেই তাই অনেক কিছু বলে, কিন্তু আমি সেগুলো, ও আমার এইটুকুই সাপোর্ট দিয়েছিল পুলিশের সামনে। কিন্তু ও বলেছিল না, এ মেয়ে পাচারি নয়, এ নবমুসলিম, আমি একে বিয়ে করেছি, এর কিছু নাই। বিয়ে বলতে এর মধ্যে কি বিয়ে হয়েছিল আপনাদের? হ্যাঁ, আমাদের মানে ইসলামিক যেটা, আমি তো জানতাম সেটা কবে?
সেই প্রথম যখন এসেছিল তখন? না, 6 মাস পরে ও যখন ডিভোর্স ছেলেটার কাছে চায়। ছেলেটার সাথে বিয়ে হয়েছিল 5 বছর, তো 1 বছর কি তার বেশি সামথিং 2-1 মাস হয়তো কথাবার্তা চলতো। তারপরে ছেলেটা অনেক রাফ বলে মানে অতটা ইয়ে হয়নি আর কি, মেয়েটা সম্পর্ক রাখিনি, আমার আইলি আর কি সম্পর্ক রাখিনি। না রাখার পরে ওদের ফ্যামিলি থেকেই বলেছিল তুই ছেড়ে দে, এই সেই তাই। তো এক পর্যায়ে ওনাদের মেয়ের ফ্যামিলি থেকে সবাই বলেছিল ছেড়ে দে, এই সেই তাই। পরে সিদ্ধান্ত হয় এবং সেখানে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স, মেয়েটা পেপার ছেড়ে দিয়েছে যে আমি তোমাকে ডিভোর্স চাইছি তোমার কাছে। বাট ছেলেটি অ্যাকসেপ্ট করেনি এখন? না, এখন অ্যাকসেপ্ট করেনি। না, এখন অ্যাকসেপ্ট করেনি। কতদিন আগে ডিভোর্স পেপার পাঠিয়েছে সে? ডিভোর্স পেপার পাঠিয়েছে, ওর ডিভোর্স পেপার ছাড়ার 3 মাস পরে আমি ওকে মানে বিয়ে করেন, যেটা রেজিস্ট্রি বাইরে তো আরো 5 মাস পরে করেছিলাম স্যার। বিয়ে তো 5 মাস পরে, মানে পেপার ছাড়ার 5 মাস পরে আমি বিয়ে করি ওকে। বিয়ে করেন? হ্যাঁ। কিন্তু ডিভোর্স লেটার পাঠাইছে ঠিকই, বাট ওই ছেলে কিন্তু অ্যাকসেপ্ট করেনি, তাই তো? যাই হোক, তারপরে আপনি বিয়ে করেন কিন্তু রেজিস্ট্রি করেননি, শুধুমাত্র কালমা মানে নর্মাল হুজুরের উপস্থিতিতে কবুল বলা আর কি, কিন্তু সেখানে রেজিস্ট্রির কোনো সুযোগ ছিল না, তাই তো? কিন্তু ওনাদের ফ্যামিলি একটা মেম্বার ছিল, ওনার একটা বোন ছিল আমাদের সাথে। আচ্ছা, তারপর এটা কতদিন আগের ঘটনা তাহলে? এটা আপনার এই তো আগের বছর মানে শেষের দিকে, 7-এর। গত বছর শেষের দিকে? 7-এর গত বছর শেষের দিকে, মানে জুলাই বা আগস্ট এরকম সময় করেছি আমরা জুটিয়ে, আর বিয়ে করেছি ওনার ওই আপুকে নিয়ে। আচ্ছা, জুলাই বা আগস্ট এই মাসে? জি। তার মানে প্রায় 6 মাসে মনে হয়, সম্ভবত 6 মাস হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপরে বিয়ে করার পরে আমরা এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন রকম ভাবে এনজয় করেছি। আমার এক বন্ধু ছিল বিপ্লব, যার কথা না বললেই হয়। আমি এখানে বাংলাদেশে যখন ছিলাম কিছুই নেই, তারপরেও সে আমাকে অ্যাকসেপ্ট করেছিল। ওর বাসায় ঈদের ছুটি কাটাতে যেতাম। ওনার আম্মা, ওনার 2 ভাই, ওনারা বোন নেই, আমাকে পুরো ছেলের মতোই দেখে। ওনার আব্বা মা আমার জন্য মেয়েও ঠিক করে নিয়েছিল। বাগেরহাট ব্রিজ থেকে বাম দিকে 3 লাখ টাকা জায়গা জমি আমার নামে, চিংড়ির ঘের আছে, সবকিছু আমার নামে লিখে দেবে, বিদেশে গেলে বিদেশে পাঠাবে। তবুও আমি অ্যাকসেপ্ট করিনি। তারপরে আমার তখন প্রেম মানে রানিং, মানে এমন ফিরে আসার কোনো রাস্তা নেই, আর আমার ফিরে আসার ইচ্ছাও নেই। তো এক পর্যায়ে কানিজ মানে এত কথা বলতাম, 2800-3500 এরকম ব্যালেন্স ভরে কথা বলতাম। তো এক পর্যায়ে ওকে আমি যখন যাত্রাবাড়ি ছেড়ে যেতাম, ওর বাসা যাত্রাবাড়ি, যখন আমি ওকে ছেড়ে যেতাম, তো তখন মোবাইল দেখে বলতে এত টাকা ভরার কোনো দরকার আছে? अरे तुम ही तो हो मेरा सब कुछ, बचाना तो नहीं है किसी के लिए, जो हो तुम हो, बचेगा तो तुम हो, और रहेगा तो तुम हो, और जाएगा तो तुम हो। তো হাসতো, অনেক মজা করত। কিন্তু এক পর্যায়ে আমি ওকে এমন ভাবে ভালোবাসতাম, ও বুঝতে পারে যে ইরফান আমাকে সত্যিই ভালোবাসে। আর আমি ওকে বলেছিলাম, হয়তো মানুষ শুনলে হয়তো বলবে, ভাববে যে বোকামো, যদি আমি ওকে না পাই সত্যিই সুসাইড করব। আর সেটা হলো নাবানা টাওয়ার। এটা কি টাওয়ারের নাম? এটাই টাওয়ার, মানে এটা ইয়েস, মানে এটাই ঢাকা এফএম এর অফিস থেকে না তো? না, অফিস থেকে না, উপর থেকে। খবরদার, আমি কিন্তু ঘেন্না করি এই আত্মহননের কথা। না, এখানে কোনো অবজেকশন, এখানে কোনো কথাই চলবে না। আর তারপরে আমি তো চমকায় উঠছি, আমার শিলায়ের এই ব্যথায় টানও পড়ছে শোন নাবানা টাওয়ার শুনে। আমি চরম ভাবে বিরক্ত এই ব্যাপারটা নিয়ে। আমি পণ করেছি আমার হট সিটে বসা কোন অতিথিকে আর উচ্চ বাচ্চ করবো না দেখে নিজেকে কন্ট্রোল করতেছি, বাট আমি খুবই বিরক্ত ইরফান। তওবা করো, এখন বলো যে আমি তওবা করছি, আমি আমার কথা বিদ্রোহ করছি। যদি সামান্যতম শ্রদ্ধাবোধ আমি গুরু এতেশাম আমার প্রশ্নে থেকে থাকে, তারপর বাকি কথা শুনবো। না, এক পর্যায়ে আমি ওকে বলতাম যা যা বলেছিলাম। তুমি তোমার সেই খোদার ওয়াস্তে বলছি ইরফান, যে খোদা তোমার জীবনটাকে একদম রহমত হিসেবে তোমার হাতে তুলে দিয়েছেন, এবং যে কারণে তোমার জীবনের এইরকম একটা ইউটার্ন, সেই খোদা বলেছেন যে আমি সমস্ত গুনাহ হয়তো মাফ করে দিব, কিন্তু আমার সাথে যারা শিরক করে এবং এই ধরনের কাবিরা গুনাহ যারা করে আত্মহননের মতো, সেই গুনাহ হয়তো মাফ করাটা তার পক্ষে সম্ভবপর হয়ে উঠবে না। তাই যদি হয়ে থাকে সবকিছুর ওয়াস্তে বলছি, এখন তওবা করো, বড় তওবা। তওবা বলে বাকি কথা শুরু করো, বড় তওবা, তারপর বাকি কথা শুনছি। তুমি যে ধর্মের কথা বলেছো, তুমি যে তাওয়াক্কুলের কথা বলেছো, তুমি যে জীবন দর্শনের কথা বলেছো, যেটা তুমি কাছ থেকে চিনতে পেরেছো বা বুঝতে পেরেছো বলেই তোমার ধারণা কোরআন শরীফ
এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার দেখিয়ে দেওয়া পথ সম্বন্ধে তোমার সেই ভরসা তৈরি হয়েছে যেন আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি ইসলাম এবং ইসলামের দর্শনকে। তাই যদি হয়ে থাকে প্রথমে তওবা করো, যে কথাটা তুমি বললে সেটার জন্য, যে আমি আমার জীবন শেষ করব, আত্মহত্যা করব, এই না ভানাটা অর্থ এইটা তো আমি ঘাবড়াই গেছি। হোয়াট এভার, তওবা করো আগে, স্ট্রেট ওয়েতে বলো তওবা করছি আমি ইরফান তওবা করছি এই কথার জন্য, এই কথাটা বলো। আমি ইরফান তওবা করছি। ওকে, ডান। বাট অ্যাকচুয়ালি আমি ওকে অ্যাকচুয়ালি যাই হোক, পরে আবার আসতেছি। তাহলে কানিজ, যার নখ, হাতের নখ এবং পায়ের নখ দেখবার মতো, এবং একটু নখটা বাড়িয়ে থাকে, যেখানে সাদা রঙের নেল পালিশ দেয়া থাকে, মাশাআল্লাহ। তারপরে যখন হিজাব খুললো, মুখের অবয়ব যখন দেখা গেল, তখন তো এই সৌন্দর্যের কোনো তুলনায় চলে না। মাশাআল্লাহ, হেই কাম অন। সাথে সাথে টেক্সট, আর তুমি টের পাইলে কেমন? আমি যে বলেছি সমস্ত মোবাইল বন্ধ রাখতে, ভাইব্রেট দেওয়া ছিল। শালা পাকনাদের যুগ হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার। দেখে যে সাথে সাথে টেক্সট। কয়টা বাজে এখন? 12:52। এদিকে 53 বাজায় দিছে একজন। ও স্টার না, প্রথমে ফাংশন কি, দেন স্টার। এটা লকটা খুলো, আমি টেক্সটটা একটু দেখে আরেকবার বলি। এই কাহিনী চলতেছে, এর মধ্যে সাথে সাথে টেক্সট। কানিজ তার ওয়ালিয়া না কি জানো, আহলিয়া, উর্দু ভাষা, আহলিয়া। কানিজ তার আহলিয়া তওবা করো। সাথে সাথে মেসেজ পাঠাইছে তওবা করো, আমার সাথে একসাথে হয়ে। এবং ফাইনালি তো ইরফান তওবা করলো। মানে একদম রিয়েলিস্টিক ড্রামা চলে, বুঝছো? এইটা তো দেখানোর কোনো সুযোগ না। দেখি ছবি, দেখি। মাশাআল্লাহ। আরে ভাই, তুমি যদি ইন্ডিয়ান হয় তো পাকিস্তানি মনে হচ্ছে। না না, এনার আসলে ঢাকায়। না, দেখে মনে হচ্ছে সাধারণত লুকটা ওই টাইপের, একদম তীখা চোখা ফেস, অনেক ফর্সা না? জি, বেশি অনেক ফর্সা মনে হয়। মানে আমার থেকে অনেক, তোমার থেকে তাই মনে হচ্ছে, অনেক ফর্সা আর কি, এবং অনেক সুন্দর। মাশাআল্লাহ। তাই তো বলছে যে আমি শুধু পায়ের নখ আর হাতের নখ দেখতাম, কিন্তু जब उन्होंने हिजाब उठाया तब तो गजब ही हो गया। আমি দেখেছিলাম যাত্রাবাড়ি এক রেস্টুরেন্টে। অনেক সুন্দর। যাই হোক, আমরা এখন তুই হাত বাড়াচ্ছিস দেখবার জন্য, দেখে ধন্য হ। আচ্ছা, তাহলে এত দূর ঠিক আছে। দেন ফাইনালি ওর সাথে কমিউনিকেশনে প্রবলেম কিভাবে শুরু হলো? এক পর্যায়ে আমার কাছ থেকে যখন ও মানে ওদের ঘর মানে ফ্যামিলির লোক যখন নিয়ে আসে যে মেনে নেবো, তারপরে আমি ওকে বলতাম যেও না, সে তো চলে গেল। তারপর তারা মানতে চায়নি, ইভেন আপনাকে তারা মারার জন্য প্ল্যান করেছিল, পুলিশে দিয়েছিল। এবং পুলিশ জিজ্ঞাসা করেছিল কানিজকে, কানিজ বলেছিল যে না, সে আমাকে পাচার করবার নিয়তে আমার সাথে প্রেম করেনি, সে ভিনদেশী হতে পারে, সে আমাকে ভালোবাসে। এই তো ভালোবাসে, নব মুসলিম বলে আমি বিয়ে করেছি, গরিব বলে আমার বাবা মা একসেপ্ট করছে, মানছে না। বাট আমি বিয়ে করেছি, রেজিস্ট্রি হয়নি, বাট আমরা বিয়ে করেছি, কবুল বলেছি হুজুরের সামনে। ও যে উকিলের কাছে মানে কাগজপত্র তৈরি করতে দিয়েছিল, সে উকিলটা অনেক বেয়াদব, এভিডেভিটটা হয়নি, সেই কারণে করেনি আর কি। আচ্ছা, তারপর পুলিশটা আমাকে বললো যে তুমি ওদের আর মানে এতে যেও না, ওরা এমনিতে অনেক লোভী। মানে আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলেছিলেন, শাশুড়ি বলেছিল সবাই তো চায় সবাই মেয়েকে সুন্দর জায়গা দিতে, তা আমার পুলিশটা আমাকে সাবধান করে দিয়েছিল। আমি তারপরে যখন আমার কাছে নিয়ে গেছে, ওর উপরে অত্যাচার হচ্ছে, মোবাইলটা কেড়ে নেবে, আমি দিয়েছিলাম মোবাইলটা। এখন কি অবস্থা তাহলে? এখন অ্যাকচুয়ালি আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে তারপরে ওই থানায় থেকে যখন নিয়ে চলো, ওই আমাদের লাস্ট। আর দেখা হয়নি না। কতদিন? না হলে 3.5 মাস। 3.5 মাস দেখা হয়নি, কথা হয়তো ফোনে কথা হয়। আর এর মাঝে বলে দিই গুরু এহতেশাম যে মানে ইরফান ভাইয়ের গার্লফ্রেন্ড কে সবাই মানে ওয়াইফ কে দেখতে চাচ্ছেন, তো আমরা ফটোটা মনে হয় আপলোড করেই দিই ফেসবুকে। না, আপাতত আমরা ফটোটা আপলোড না করি, সবাই দেখতে চাচ্ছেন। এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, কারণ এখানে ধর মাল্টি ডাইমেনশনাল প্রেম চলতেছে। একজন আসছে সে সুদূর ইন্ডিয়া, কলকাতা থেকে, সেই ইকবালপুরের জায়গাটার নাম কি স্পেসিফিক? খিদিরপুর না? ইকবালপুরের না, স্পেসিফিক জায়গাটার নাম কি? খিদিরপুর। হ্যাঁ, ইকবালপুরের খিদিরপুর থেকে
এটা ক্যালকাটা, এবং আরেকজন ঢাকা মালিবাগ ওই এরিয়ার, যার নাম হচ্ছে কানিজ, এবং মাল্টি ডাইমেনশনাল প্রেম আর কি, ইন্টারন্যাশনাল প্রেম আর কি। একটা তুই টাইটেল দিয়ে দিতে পারিস, দেওয়ার জন্য কেমন যেন কিছু কি মারতেছিস, তোর মাথায় আসছে না। সেটা হচ্ছে আসিফ ইসলাম লিখেছেন, আসিফ ইসলাম মুন্না, উনি কলকাতা থেকে আমাদেরকে শুনছেন। মুন্না ওকে, লিখেছেন যে ইরফান সল্ট লেকের কাছেই আমি থাকি, লাভ গুরু লাভ ইউ, আর ইন্টারনেটে শুনছি বাংলাদেশের ফ্রেন্ড। আই লাভ ইউ মুন্না, কারণ আমি জানি যে, আমি এর আগেও কথাটা বলেছি, আমি জানি না এটার পিছনে কি কেমিস্ট্রি আছে, শানে নজরুলটাই বাকি, কিন্তু কেন জানি ওপার, বিশেষ করে ক্যালকাটার প্রতি কেন জানি আমার একটা দুর্বলতা আছে, আমি নিজেও জানি না কেন। অনেক বেশি সংস্কৃতি নির্ভর সে কারণে, নাকি অনেক বেশি পুরাতন অনেক কিছুকে এখনো জিইয়ে রেখেছে সেই কারণে, অনেক বেশি সংস্কার মেনে চলে সে কারণে, আমি জানি না, বাট কেন জানি দারুণ এক কৌতূহল, দারুণ এক টান অনুভব করি আমি এই জায়গাটার প্রতি। এবং যখন শুনি যে ওখান থেকে আমাদের সাথে তারা কানেক্টেড থাকে, তখন সত্যি অনেক ভালো লাগে, কিছুটা গর্ব হয় আর কি। তো এইভাবে মনে আমাদের সাথে কানেক্টেড থাকুন সীমান্তের ওপার থেকে। আপনিও জেনে রাখুন, আপনাকেও আমরা এবং আপনাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি। আমরা ছিলাম ইরফানের কথায়, ছিলাম কানিজের কথায়, যার সাথে তার সাক্ষাৎ হয় না প্রায় 3.5 মাস। তারপরে ওখান থেকে আমার কাছ থেকে নিয়ে গেল, মানে আমার সামনে থেকে নিয়ে চলে গেল। 2 দিন পরে সেই ছেলে ওর ফ্যামিলি থেকে আসে, মানে জোর করে, মানে নিজের উপরে এত টর্চার করে। বাসার মধ্যে কাঁচের সেট ছিল, মাটিতে ফেলে পায়ের উপরে, মানে পায়ে অনেক কেটে গেছে আর কি। তারপরে অনেক কাঠের ওই যে বসে না মেয়েরা, সেটা নিয়ে মাথায় টর্চার করা। মানে ওই ছেলে এসব করার পেছনে কারণ কি? ওই ছেলে মানে একে জোর করে নেবে। আর ওর ফ্যামিলি? এর ফ্যামিলি এখন টাকা হয়েছে স্যার, গুরু মেনে নিচ্ছে। হ্যাঁ। আর কানিজ বলছে যে আমি ইরফান ছাড়া কিছুই চিনি না। এই অবস্থাতে এখন কি অবস্থা তাহলে? এখন ফাইনালি ওকে জোর করে তুলে নিয়ে গেছে। এখন কানিজ কি তাহলে ছেলের তত্ত্বাবধানে? হ্যাঁ, ছেলে নেই এখানে, বিদেশে, ছেলে বিদেশে চলে গেছে। কানিজ কোথায়? কানিজ ছেলের বাড়িতে। কানিজ চায় আসতে কিন্তু পারে না, যার কারণে আমি বলেছিলাম ওকে, বারবার বলি ও আগে যেমন ছিল, पहले जैसा था अभी उसका एक भी वैसा नहीं है। पहले हम बोलते थे बहुत कुछ, मगर मेरा तो শুনেও না। আমি এটাও বলি, আমি গাড়ি নিয়ে আসি 4 হুইলার আমার পকেটে। আমি অ্যাকচুয়ালি এখানে আসার আমার কোনো মানে যোগ্যতাও নেই আর জানাশোনাও নেই। শুধু এই বাংলাদেশে আসার পরে আমি লাভগুরু একজনা মানে ডাউনলোড করা, মেমোরি লোড করার পরে তারপরে শুনেছিলাম বৃষ্টি যাত্রাবাড়ির, বৃষ্টি না বিথি, বাবা মায়ের কারণে মানে অন্য লাইনে গেছিল, ওই আমার ফার্স্ট মাই লাভ গুরু। তারপরে আমি শুনি এক পর্যায়ে ফোন দিয়েছিলাম যে আমার যদি আগে হতো হয়তো ওকে বাঁচাতে পারতাম বা নিয়ে যেতে বা আনা সম্ভব হতো। এখনো আমি চেষ্টা করি ওকে নেওয়ার, যেহেতু সে আমার আহলিয়া। গুনাহ যদি হয়ে থাকে ওর ফ্যামিলির, ওর উপরে যারা টর্চার করেছে, যাকে ওকে যারা জোর করে নিয়ে গেছে, একটা ছেলে, আপনি ছেলে আমি মেয়ে, আমি যদি বলি আপনার ভাত খাবো না, আপনার সাথে সংসার করবো না, তা আমারও তো হক আছে। আমি যে মানুষ বলে, আমি একটা মেয়ে বলে আমারও কি দাম নেই? আমারও তো দাম আছে। এর কি কোনো উপায় নেই? দুনিয়ার মানুষ কি, আপনি সারা অর্ধেক বাংলাদেশের মালিক, থাকতে পারে আপনার অনেক টাকা, কিন্তু এর কি কোনো উপায় নেই যে আমি একটা মেয়ে বলে, আমি সুন্দরী বলে আমাকে আপনি জোর করে হাসিল করবেন? আমি যেখানে আপনাকে দিয়েছি 3.5 বছর কথা নেই, তারপরে যেখানে আমি আপনাকে 3 মাস 5.5 মাস হয়ে গেছে ডিভোর্স পেপার ছেড়েছে, আপনি দেখেছেন, হাতে পেয়েছেন, আপনি বলেন আমি এসব কিছু মানি না। এর কি কোনো বিচার নেই? মানুষ আজকাল এটাই বিশ্বাস করে ও পরদেশী। দূর থেকে সব মানুষকে খারাপ ভাবলে হয় না, মানুষ কোনোদিন বেঈমান হয় না, মানুষ দেখে শেখে। আমি যদি ওকে না পাই, আমি হব হয় ইরশাদ শিকদার, নয় অন্য কেউ। খারাপ লাইনের দিকে চলে যাওয়ার ব্যবস্থা মানে থাকে মানুষের। অনুষ্ঠান আমরা শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি। ইরফানের কথার মধ্য থেকে অনেক রকমের ডেসপারেটনেস, অনেক রকমের অনেক প্রসঙ্গই চলে আসছে, যদিও আমার চাপে হয়তো ইচ্ছাই করুক বা অনিচ্ছাই করুক সে তাওবাও বলেছে, বাট ভেতরে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বলছে বা ভিতরে যে পাওয়া এবং না পাওয়ার, ভালো লাগা এবং মন্দ লাগার, কাছে থাকা এবং হারিয়ে যাওয়ার
যে যুদ্ধ চলছে সেটার ফাইনাল এর ডেস্টিনি কি হবে সেটি বলা সত্যি বড় মুশকিল। বাট আমি চাই না যে এর হাত ধরে, স্পেশালি কারো হাত ধরে খারাপ কিছু হোক, কষ্টের কিছু হোক, দুঃখের কিছু আমাদেরকে শুনতে হোক বা জানতে হোক, বা ভবিষ্যতে আমাদেরকে কোনো কিছু সামনাসামনি হতে হোক। বাট আমি কনফিউজড, আমার জায়গা থেকে কনফিউজড এই কারণে, এটি দেখবার আমাদের সুযোগ নাই বা এটি আমাদের দেখবার কথাও নাই যে ইরফান বাংলাদেশে তার লিগ্যাল পারমিশনটা পেয়েছে কিনা, যদি পেতে চায় কিভাবে পাবে, এটার জন্য কনসার্ন স্টেক হোল্ডার আছে, তাদের কনসার্ন, এটা আমাদের কনসার্ন না। আমরা শুধু একজন মানুষের জীবনের কথা, তার দুঃখ কষ্ট ভালো লাগা বা মন্দ লাগার কথা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করি। একটা জায়গাতে আমি কনফিউজড, সেটি হচ্ছে যে যদি আইন সম্মতভাবে ডিভোর্স না হয়ে থাকে কানিজের সাথে তার পূর্বতন স্বামীর, তাহলে কথা থেকে যায় কানিজ যেহেতু প্রাপ্তবয়স্কা এখন, হ্যাঁ, আর যখন বিয়ে হয়েছিল তখন অপ্রাপ্ত ছিল, যেহেতু এখন প্রাপ্তবয়স্কা, সে অধিকার রাখে সে তার মতো করে তার জীবনের সিদ্ধান্ত নেয়ার, এবং বাংলাদেশি ফৌজদারি আইন সেটিকে পরিপূর্ণভাবে সমর্থন জানায়। আর এখন যদি তাকে কেউ দেখে পাগলি ছাড়া কিছুই বলবে না, মানে এমন তার উপরে, মানে সেইটাই আর কি। আমরা এই বিষয়ে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই যে যদিও আমরা এই ইনফরমেশন গুলো অনেক বেশি ইনকমপ্লিট ইরফানের কাছে, যে আদৌ ন্যায়সঙ্গতভাবে আইনসম্মতভাবে তারা এখনো বৈবাহিক সম্পর্কের মধ্যে আছে কি নাই। ডিভোর্সের কথা বলা হয়েছিল, সে ডিভোর্সটা একবার এই নোটিশটা পাঠানো হয়েছিল, মিনিমাম 3 বার এই নোটিশটা পাঠানোর ব্যাপার থাকে, এবং অপর দুই পক্ষ কি সম্মত হওয়ার ব্যাপার থাকে। সেই প্রসেসগুলো, সেই প্রসিজারগুলো কমপ্লিট হয়েছে কিনা সেটাও আমরা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কারভাবে জানি না। সো এই দ্বন্দ্বটা কিন্তু থেকে যাচ্ছে যে আমাদের আজকের যে অতিথি বন্ধু ইরফান এবং তার ভালোবাসার মানুষ কানিজের সাথে তার পূর্বতন স্বামীর সম্পর্কটা কতটুকু বৈধ এবং কতটুকু বিধিসম্মত বা আইনসম্মত। যেহেতু সে এখনো তার পূর্বতন স্বামীর বাসাতেই অবস্থান করছে, তার পারিবারিক লোকজন, তার কানিজের বাবা মার চাপে পড়ে এবং তার পূর্বতন স্বামীর প্রেসারের কারণে, এবং সত্যি যদি এটি বিধিসম্মত না হয়ে থাকে, আইনসম্মত না হয়ে থাকে, তাহলে অবশ্যই কানিজের এখতিয়ার আছে বাংলাদেশি আইন, বাংলাদেশি ফৌজদারি আইন মোতাবেক সেটিকে চ্যালেঞ্জ করার এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেয়ার। তাহলে এই কনফিউশনগুলো দূর করতে পারে কিন্তু একজন ব্যক্তি, যার নাম কানিজ মাওলার সাথে আমরা তাহলে যোগাযোগ করার চেষ্টা করি। ইন্ডিয়ার কলকাতার সেই ইকবালপুরের খিদিরপুর নামক ওই জায়গা থেকে ফাইনালি যে এসে পৌঁছেছিল তার ভালোবাসার মানুষের খুব কাছাকাছি, যার শুধুমাত্র পায়ের এবং হাতের নখ দেখেই তার ভালোবাসার মধ্যে উথাল পাথাল ঢেউ বয়ে যেত, এবং সেই মানুষটারই মুখ যখন দেখবার সুযোগ হলো তখন তার সৌন্দর্য উদ্ভাসিত হলো, এবং ফাইনালি তার কাছে মনে হলো যে জীবনে এই প্রথমবারের মতো মনের ভেতর থেকে কে যেন উকি মারতেছে আর আমাকে বলছে, ইরফান তুমি তোমার মনের মানুষ পেয়েছো, এর সাথে পুরো জীবন তুমি আবদ্ধ থাকো। কিন্তু এখানে অনেক রকমের টুইস্ট আছে। এই কানিজের জীবনে পূর্বতন একটা ঘটনা আছে, যে ঘটনার মধ্যে সে আসলে থাকতে চায় কি চায় না। এখন যখন সে প্রাপ্তবয়স্কা, তখন সে কিভাবে ব্যাপারগুলোকে দেখছে সে ব্যাপারটা জানবার জন্য সরাসরি আমরা কানিজের সাথে এখন যুক্ত হতে যাচ্ছি। কানিজ, আপনাকে প্রাণ ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে আমি গুরু এতেশাম স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন আপনি? আমি শারীরিকভাবে মোটামুটি আর মানসিকভাবে খুব ভালো আছি। আপনি আমার সাথে ফোনে থাকেন, তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন ইরফানকে করে আসি। ইরফান জি, আপনার জীবনে তো পাওয়ার চাইতে না পাওয়ার ফিরিস্তিটাই অনেক বেশি লম্বা। জি, আপনি স্বীকার করুন আর না করুন, আপনি যে ছোটবেলাকে পেছনে ফেলে রেখেছেন সেটি অবশ্যই আপনাকে সব সময় তাড়া করে ফিরে, সেটি অবশ্যই আপনাকে প্রচন্ড পরিমাণে কষ্ট দেয়, প্রচন্ড পরিমাণে আপনাকে বেসামাল করে রাখে।
আমি বিশ্বাস করি আপনার বাবার যে স্নেহ আপনার প্রতি, আপনার বড়দা, আপনার বৌদি, আপনার মেজদা, ওরা জেনেও না জানার ভান করত যখন আপনি ক্যাশে বসে আপনার প্রয়োজনীয় টাকাগুলো বের করে নিতেন। জি, পুজো পার্বণের দিনগুলোর কথা চিন্তা করেন, তখন আপনি যে ধর্ম বিলংস করতেন, আমি খুব ভালোবাসি আপনার সেই সেই আপনাকে যখন কি নামে ডাকতো, তখন নিকনেমটা কি ছিল? বাপি। এবং ওই সময়টার যে কেমিস্ট্রি আপনার সাথে আপনার বাবার মা, বাবাকে কি বলে ডাকতেন? বাবা বলতেন, মাকে মা বলতাম। এবং স্পেশালি আপনার ঠাম্মার সাথে যে আপনার রিলেশনশিপ, আমার মনে হয় স্টিল আপনি মিস করেন ভীষণ সেই মালাটা, এবং যে মালাটার ভেতরে যে তাবিজটা জড়ানো ছিল। হয়তো ওখানে ধর্মীয় ব্যাপার ছিল, কিন্তু তার চাইতে অনেক বেশি ছিল ওখানে হয়তো ভালোবাসা, অনেক বেশি মহব্বত, অনেক বেশি টান, যাতে করে আমার বাপিকে সবসময় সিকিউর রাখে স্রষ্টা, সে যেন সবসময় নিশ্চিন্ত থাকে। এই সব জিনিসগুলোকে এক লহমায় পেছনে ফেলে দেয়া, এক লহমায় দূর করে দেওয়া, ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে ওঠা বাপি হঠাৎ করে একেবারে পর হয়ে যাওয়া এসব জায়গাগুলো থেকে, সেই ইকবালপুর থেকে, সেই খিদিরপুর থেকে, সেই জায়গাগুলোর কথা যেগুলো খুব স্পেসিফিক ভাবে আপনি বলছিলেন, যেখানে আপনাদের দোকানগুলো আছে, যেখানে আপনি যেতেন, বড় লম্বা ওই যে রেডিওর কথা বলছিলেন, একদম নায়কের মতো, হ্যাঁ, টেমরে গুজে নিয়ে একদম হালকি দুলকি চলতেন এবং এই গানগুলো শুনতেন। ওই দিনগুলো কিন্তু হাজারো হাজারো রুপি, লাখো লাখো টাকা, কোটি কোটি টাকার বিনিময়ে কখনো ফিরে আসবে না। বাট এগুলোকে কিন্তু চরমভাবে আপনি মিস করেন, চরমভাবে আপনাকে হয়তো এই জিনিসগুলো মনে করিয়ে দেয়। আবার এই মিস করতে করতে এর জায়গাতে অনেক বড় আর একটা জায়গা এসে যোগ হয়েছে গত 3.5 মাসে, যেটি হচ্ছে আপনার মহব্বত, যেটি হচ্ছে আপনার ভালোবাসা, যেটি হচ্ছে জানের পুরো অংশ, যার নাম কানিজ। সব আমি অনেক কথা বলতে গিয়ে শুধু এটাই মাথায় আসছে যে এই ইরফানের সাথে না পাওয়ার ঘটনা অনেক বেশি খানিক লম্বা হয়ে গেছে, লিস্টটা অনেক বেশি লম্বা। ফাইনালি কানিজকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দুরূহ হতে চলেছে দিনের পর দিন। বাস্তবতা তাই বলছে, যদি ভালোবাসার এই দেবীটাকে আপনি কাছে না পান, আপনার মতো করে আপন করে না নেওয়া হয়, কেমন থাকবেন আপনি সেটি আপনার কাছে শুনবো, তারপরে কানিজের কাছে আসবো। মানে এক পর্যায়ে কি বলবো গুরু, মানে আমি কিছুই নিজেই ভাবতে পারি না যে আমি কেমন থাকবো যদি সুসাইড করি। তো নাবানা টাওয়ার, ওটার কথা হয়েছে অলরেডি, ওটার কথা হয়েছে, অনুষ্ঠান বন্ধ করে দেবে। বারবার বলতেছে, আমি পণ করেছি এবার মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসার পর যে আমি হট সিটে বসে, ইনফ্যাক্ট মানুষের সাথে খারাপ ব্যবহার কম করবো, আর হট সিটে বসবে যারা আমার অতিথি তাদের সাথে উচ্চবাচ্য করবোই না। বাট এই যে আবার ওই প্রসঙ্গ তোলা, এটা কিন্তু অন্যায়। তবা করেছেন আপনি, কিন্তু হ্যাঁ, বাকি কথা বলেন। সহ্য করা তো আর যায় না। বাকি কথা तुम जैसे भी हो, जो भी हो, हम तुम्हें बहुत पसंद करते थे, चाहते भी थे। तुम हमारी भाषा समझ भी सकते हो। থেকে হিন্দি উপস্থাপন শুনে কেউ কিন্তু অন্যভাবে চিন্তা করবেন না যে ফেব্রুয়ারি মাসে সব কি শুরু হলো। আমি তাকে পারমিট করছি এই কারণে যে ইরফান অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিল ছোটবেলা থেকে বেড়ে ওঠা আসলে ওই পরিবেশে, যে কারণে সে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে হিন্দিতে কথা বলতে, বা বাংলায় ক্যালকিশিয়ান যে বাংলা, সে বাংলায় কথা বলতে। সে কারণে হয়তো যখন অনেক আবেগের কথা, অনেক সিরিয়াস নোটের কথাগুলো আসছে, তখন হয়তো অটোমেটিক তার কথাগুলো হিন্দিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। যেমন আমরাও করি, বেশি ইমোশনাল, বেশি এক্সাইটমেন্টের কথাগুলো বলার সময় বাংলা থেকে অনেক সময় ইংরেজিতে চলে যায়, এরকম আর কি, অন্য কিছুই না। এনিথিং এলস, কিছু বলার আছে? আর এটাই বলার আছে, কানিজ, हम तुम्हें कल भी चाहते थे, তুমি বোরকার মধ্যেই ছিলে। কানিজ, এ পাগলা দিওয়ানা কাল ভি চাহতে থে, আজ ভি চাহতা হে। এই তো কানিজ, আপনি ফোনে আছেন? হ্যাঁ গুরু। আগে পাগলের সাথে কথা বলেন, তারপর আমি পার্সোনালি আপনার সাথে কথা বলবো, বাট বাংলায়, কারণ আমার অনেক বন্ধু হিন্দি তো অত বেশি এক্সপার্ট না। ভালো আছে? ভালো। ভাত খেয়েছে? ভাত খেয়েছো? আরে ভাই, 35 লাখ লোক শুনতেছে এখন। ভাত খাইছে এবং মাছের ঝোল দিয়ে, ভালো টেস্টি ছিল। বাকি কথা বাস এটাই, তুমি শুধু চলে এসো, বাস।
আচ্ছা, তোমার সাথে কথা তো সবসময় বলি, গুরুর সাথে কথা বলি। শুনি একটু আস্তে আস্তে গানে ও জোরে যেন না বলে। আচ্ছা আচ্ছা, বাপরে, হ্যাঁ শুনতে পাচ্ছি। কানিজ কানিজ, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলছি। আমি ক্লাস 8 থেকে আপনার প্রোগ্রাম গুলি শুনি, কখনো ভাবিনি আপনার সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, ফার্স্টেই যে কথাটা বলবো, ওকে একটা চড় মারা দরকার গালে। কেন বলে সুইসাইড করবো? চড়টা কি মারবো? দিতে পারেন। আচ্ছা, চড় মারছি না, বাট সে তো অলরেডি আপনার টেক্সট আমি পেয়েছি, যেটা দেখলাম, এবং ফাইনালি সে তো তওবা করেছে। না, তওবা করার পরও যদি মন থেকে তওবা করে তাহলে সেটা হবে। তো মন থেকে তওবা করেনি, শুধু মুখেই বলেছে। কি ও তো মুখে বললো, আমি যেটা বুঝতে পারলাম। ইরফান, তাই কি? আগে ওকে বলেন, ও যদি বলে যে না, আমি হিপোক্রেসি জিনিসটা কিন্তু পছন্দ করি না। যদি তাই হয় তাহলে তাই বলেন। আসলে কি আপনি আমাকে মন থেকে এই কথাটা দেন? আমাকে দেওয়ার তো কথা না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলা। যে হ্যাঁ, আমি এক পর্যায়ে আমি তোমাকে যখন সবকিছু মানছি তোমার জন্য, আমি ওর জন্য কোচিং এর টাকা, এটার বিভিন্ন সলিউশন, বিভিন্ন ওয়ে আউট আছে, বাট জীবনে এটা কোনো। আচ্ছা, হাম দিল সে কহ রে, দিল সে হাম তওবা করতে হ্যাঁ দিল সে। হিন্দি বাদ দাও, তাহলে আরবিতে আসো। যেহেতু তুমি বলেছো যে তুমি অনেক বেশি ইসলামিক ফিলোসফিকে এখন অনুভব করতে পারো, বিশেষ করে তোমার ওই কথার প্রেক্ষিতে আমি কথাটা বলতেছি, যেটা বলছিলে যে তুমি তাকে না পেলে সুইসাইড করবে, সেটার প্রেক্ষিতে বলছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওকে, ডান। তাহলে আমরা অন্তত আশ্বস্ত হলাম এই ভেবে যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে তওবা করলো যে কখনো নিজেকে শেষ করে দেওয়া বা সুইসাইড করার মতো এই ধরনের আত্মহনন, এ ধরনের জঘন্য চিন্তা মনে কখনো প্রশ্রয় দিবে না। ঠিক কিনা? ঠিক। এই কথাটা কাকে দিলে? এত লোকের মাঝে কানিজকে রাখো। তোমার লোক আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে তুমি কথাটা দিয়েছো, ঠিক আছে? আর তো এরপরে কোনো কথা চলে না। হ্যাঁ কানিজ, সেটাই তো, মরে গেলেই তো সবকিছুর সমাধান হয় না। আমি বেঁচে থেকে দেখতে চাই কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ভালোবাসে না। এই তো, সেই তো এত বছর ধরে আমার সাথে আছে কানিজ। প্রতি বৃহস্পতিবারে আমি তো একটু এরকম সলিড কিছু আশা করতে পারি আমার এই বন্ধুর কাছ থেকে। যথার্থ বলেছে, বেঁচে থেকে দেখতে চাই জীবন কোন দিকে যায়, এবং আসলেই কে ভালোবাসে এবং কে ভালোবাসে না, এবং কে এই কানিজের ভালোবাসা ডিজার্ভ করে। কানিজ, সেটাই তো, লাইফটা তো আমাদের কাছে একটা উপহার, সেটাকে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আমাদের নেই। 100%। কানিজ, এখন আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে আপনি আসলে পুরো বিষয়টা কি অবস্থাতে আছে, আপনার মতো করে একটু বর্ণনা দিন। গুরু, আমি আগে একটু বলি, আমাকে আপনি করে না বলে তুমি করে বললেই ভালো হবে। আচ্ছা কানিজ। ছোট। হ্যাঁ কানিজ। আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমার ইমিডিয়েট বড় যে আপু, ওই আপুরও বিয়ে হয়নি। তো তখন আমার বড় আপুর দেবর আমাকে প্রপোজ করে বিয়ে করার জন্য আমার ফ্যামিলিতে। ওই দেবরটা আমার সেজ আপুকেও বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেজ আপুকে দেয়নি। একবারইতে দুজন দিবে না আমার বাবা মা। কিন্তু আমার বড় আপুর বিয়ের প্রায় 2-3 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না। 2-3 বছর, হ্যাঁ। তো প্রপোজ করার পর জোরপূর্বক রাজি করালো। ছেলে তো বাইরে থাকে, পড়াশোনা করেনি। আমি তখন ক্লাস 8 পড়ি। ওরা বললো, এটা কনভিন্স করলো আমার বাবা মাকে যে দেখেন আপনার বড় মেয়েটার কোনো ছেলে মেয়ে হয় না, আপনার যদি ছোট মেয়েকে দেন তাহলে দুজন একসাথে থাকবে, ভালো হবে। তো জোর করে আমাকে বিয়েটা করলো। বললো যে আমাকে শ্বশুর বাড়িতে আনা হবে না, আমি পড়াশোনা করবো। তো ছেলেটা একটু আর কি খারাপ ক্যারেক্টার, খারাপ বলতে খারাপই, মানে জুয়াটা চলতে একটু এই ধরনের অভ্যাস ছিল। মানে আমার সেজাফুকে বিয়ে করার জন্য প্রপোজ করার পর বিদেশ চলে যায়। তারপর 7 বছর পর এসে আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। তারপর আমার বাবা মা দিতে রাজি হয় বিয়ে। তখন আপনি তখন কোন ক্লাসে তুমি তাহলে? আমি তখন ক্লাস 8 পড়ি যখন বিয়ে হয়। হ্যাঁ। তার মানে তো তুমি মানে বয়সের দিক থেকে তখন অবশ্যই কোনোভাবে বিয়ের যোগ্য না। তারপরে কোনোভাবেই না। তুমি একটু আসলে এখনকার ছেলেমেয়েরা
এখনকার ছেলেমেয়েরা যতটা অ্যাডভান্স, আমি ততটা অ্যাডভান্স ছিলাম না। আমাদের ঘরে তখন টিভি ছিল না, ভালোবাসার প্রেম নিয়ে সেটি কোনো ধারণাই ছিল না। আমি আমার বড় আপুকে অনেক পছন্দ করি, যার কারণে ছেলেকে দেখিনি, অনেক আগে দেখেছিলাম। ছেলে কি বা কেমন সেটা তো ধারণা না, আমার কথা হলো বড় আপু চাই, ব্যাস রাজি হলাম, বিয়ে হলো। তারপর নিয়ে আসে, বলো যে বইয়ের টাকা দেয়, ও কেমন দেখায়, নিয়ে আসে। আসার পর তো বলে যে একটা সন্তান হওয়া দরকার, অথচ তারা বলে যে পড়াশোনা করাবে, এই করাবে, সেই করাবে। আমার ইমিডিয়েট বড় আপু বিয়ে হওয়ার আগেই আমার বিয়ে হয়ে গেল 2000 ডিসেম্বরের 12 তারিখে 2008-এর। তারপর বিয়ে হওয়ার পর এখানে আসলাম, থাকলাম। আসলে আমাদের বাসায় বেশি থাকতাম, ও প্রায় 2.5 মাস ছিল। তো এখানে থাকাকালীন আমি যখন এখানে আসতাম শ্বশুর বাড়িতে, দেখতাম আমাকে রুমে রেখে চলে যেত, রাতে বাইরে থাকতো। তো যখন সকালে আসতো তখন আমার বড় আপু বলতো যে ওর সাথে কোনো কথা বলবি না, ওর সাথে আমার বাইরে তাস খেলেছে, জুয়া খেলেছে, ওর সাথে কোনো কথা নেই। মানে আমার বিয়ের পর থেকেই যেটা ধারণা ওর প্রতি, এই ক্যারেক্টার গুলি আমার সামনে এসেছে। আমি ওর ভালো কিছু দেখিনি। আর একটা আমি তখনকার কথা বলছি যে অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমার দায়িত্ব ছিল তাকে বোঝানো বা বুঝিয়ে এটা ভালো না, এটা খারাপ। তখন আমি ছোট, তারপর যেহেতু বিয়ে হয়েছে হয়তো এটা উচিত ছিল, কিন্তু আমার বড় আপু এই কাজটা করেনি, আমাকে ওই কাজ থেকে দূরে রেখেছে, কথা বলতে দেয়নি। এভাবে 2.5 মাস থাকার পর ও চলে যায় বাইরে, আমি আমাদের বাড়িতে চলে যাই। এভাবে 1 বছর কথা বলতাম, ফোন করলে কথা হতো, এইভাবে চললো। তো ও আবার এখানে একটা কথা, যে ও যাওয়ার আগে আমার বড় আপুকে কোরআন শরীফ হাতে দিয়ে, মানে কোরআন শরীফ সামনে রেখে প্রমিস করায় যে তুই আর কখনো এইভাবে টাকা নষ্ট করবি না। ও কথা দেয়, ঠিক আছে করবো না। তো দেশে থাকাকালীন আমি আমার সাথে যখন কথা বলতো তখন ও বলতো যে তোমার সেজেফুকে ভালোবেসেছি আমি, তোমার সেজেফুকে আমার কাছে বিয়ে দেয়নি, সেই জিতটাই তোমার উপর দিয়ে পূরণ করলাম, তো বাবার উচ্চ মাথাটা নিচু করলাম। এইসব কথাগুলো আমার খুব কষ্ট হতো। তো তারপর চলে যাওয়ার পর দেখি 1-1.5 বছর পর আবার শুনি যে ওই জুয়াই খেলে টাকা নষ্ট করে। ও আর আমার বড় দুলাভাই একই রুমে থাকতো। তো ও যা যা করতো আমার বড় দুলাভাই ফোন করে বড় আপুর কাছে জানাতো, বড় আপুরা আমার কাছে সব বলতো। মানে ধীরে ধীরে ওর কাছ থেকে দূরত্ব তৈরি হয়। বড় আপু বলতো ওর সাথে কথা বলবে না, যেটা বুঝতে পেরেছি। কানিজ, আমরা অনুষ্ঠানে যেহেতু একদম সময় শেষের দিকে, এখন অবস্থাটা কি কানিজ, এখন কি অবস্থা? তারপর কি অবস্থা, দূরত্ব তৈরি হওয়ার পর আমি ওকে যে ডিভোর্স দিলাম গত বছর ফেব্রুয়ারি 4 তারিখে, উকিল দিয়ে ডিভোর্স নোটিশ। এগুলো আমরা শুনেছি, বর্তমান অবস্থাটা একটু শুনতে চাচ্ছি। ওই রেস্টটা ধরে আমি বলছি তাড়াতাড়ি করে বলে শেষ করছি। তো ডিভোর্স দেওয়ার পর আমার হোসেনের সাথে পরিচয় হয়, ওর সাথে রিলেশন হয়। মানে ওর সাথে রিলেশন হওয়ার আগেই আমি টোটালি প্রিপেয়ার যে আমি এর সাথে সংসার করবো না, ডিভোর্স দিয়ে দিয়েছি। আমার বাবা মাও তখন এত চাপ দেয়নি, কিন্তু ছেলেটা দেশে আসার পর আমাকে অনেক প্রেশার দেয়। ছেলেটা বলে আমি কোনো ডিভোর্স মানি না, কিচ্ছু হবে না, আর যদি মানতেই হয় তাহলে আমাকে 10 লাখ টাকা 10 ভরি স্বর্ণ দিতে হবে। মানে ছেলেটা আমাকে বিয়ের পর একটা চেন, একটা লকেট দিয়েছিল, সেগুলি দাবি করছে। আর কাবিন তো দেয়নি, তো এটা দাবি করছে। তো এভাবে জোরপূর্বক আমাকে ওরা তুলে নিয়ে এসে টর্চার করে অনেক, কবিরাজি এটা সেটা। তো আমি চেষ্টা করেছি বের হওয়ার জন্য, কিন্তু পারিনি, কেউ সাপোর্ট করেনি। তো ছেলে তো বাইরে চলে গেছে। এখন এই তো সিচুয়েশন। আপনি কোথায় এখন? আমি মন থেকে মানি না, এখন কোথায় আপনি? কানিজ কোথায় এখন? আমি এখানেই আছি, ছেলের ফ্যামিলিতে, ছেলের বাড়িতে আছি। আমাকে যে নিয়ে এসেছে নভেম্বর 17 তারিখ, আমাকে আর ঢাকা যেতে দেয়নি। মেন্টালি অনেক প্রেশার দিয়েছে, কবিরাজ দিয়ে টর্চার করেছে, কি সব খাইয়েছে আমি কি বলবো, অনেক টর্চার করেছে। মন থেকে মানতে পারিনি, পারবো না, উকিল দিয়ে রেজিস্ট্রি করাবো। আসলে আমার ফ্যামিলির লোকজন প্রথমে সাপোর্ট করেছে, কিন্তু পরবর্তীতে তারা পিছু হেঁটেছে। কারণ ছেলেরা বলে যে আমি যদি না যাই তাহলে আমার বড় আপুকেও এখান থেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি,
উকিল রেজিস্ট্রি করে চিঠিটা পাঠাবে, ওই মুহূর্তে আমাকে তুলে নিয়ে আসে। ডিভোর্সের কাগজ রেজিস্ট্রি হয়ে গেছে, উকিল বলেছিল ওদের সাথে বসবে। ছেলেও বলেছে আমি মানি, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও, স্বর্ণ গয়না দিয়ে দাও, সব মেনে নেব। আপনি কি চাচ্ছেন তাহলে এখন বর্তমানে আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি চিন্তা করতেছেন? কোন দিকে যাচ্ছে আপনার জীবন, বা কোন দিকে যাবেন আপনি মনস্থির কিছু করেছেন কিনা? আমি এখানে থাকলে আমি লাইফ থেকে ছিটকে পড়বো, কারণ আমি পড়াশোনা অনেক ভালোবাসি। পড়াশোনা ছাড়া আমি আমার লাইফ চিন্তা করতে পারি না। এখানে থাকলে আমার পড়াশোনা হবে না, যেহেতু ওকে আমি মন থেকে মেনে নিতে পারবো না। যাকে একবার ব্যাগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি তার দিকে কখনোই না। হোসাইন যদি আমাকে না অ্যাকসেপ্ট করে তারপরেও না। হোসাইন কখনোই বলেনি আমাকে কত কথা, ও সবসময় বলে যে তোমাকে আগে যেভাবে ভালোবাসতাম এখনো বাসি, কিন্তু নিজের কাছে খারাপ লাগে এতটুকু যে কিভাবে কি হয়ে গেল। হোসেনের ব্যাপারে আপনার বক্তব্য কি? ইরফানের ব্যাপারে আমার ভালোবাসা বলতে ও আমার ভালোবাসা হাজবেন্ড বলে আমি ওকেই মানি। এত কিছুর পরেও যারা আমাদের সাথে টর্চার করলো, তারা আমাদের সাথে মিউচুয়াল করতে পারত, বসতে পারত একসাথে, কিন্তু সেটা না করে এভাবে একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে এনে গাড়িতে মুখ বন্ধ করে, আমার যখন আর কি নিঃশ্বাস বন্ধ আসছিল, পানি চেয়েছিলাম, ওরা আমাকে ড্রিঙ্কস খাওয়ায়, নেশা জাতীয় কিছু খাওয়ায় যেন আমি অজ্ঞান হয়ে যাই। মানে আমার মুখটা এমন চেপে ধরেছিল, আমি ভয়ে আর একটা চিৎকারও করিনি। এখানে আমার প্রত্যক্ষ এভিডেন্স দিয়ে অনেক টর্চার 1 মাস করেছে। কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, আমার বাবা মাও আসেনি। এখানে আসার পর আমি ছেলেকে বলেছিলাম যে আমি চাই না আপনার সংসার করতে। তো ছেলে বললে তোমার বাবা মাকে খবর দাও, বসো। তারপর বললাম যে আমার বাবা মা এখানে কখনোই আসবে না, যেহেতু আমার মা অর্ডার করেছে নিজে যে তুলে নিয়ে যাও, যেতে চায় না তুলে নিয়ে যাও। আমরা অনুষ্ঠান শেষ। আমি আমার বাবা মাকে ঘৃণা করি না, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আমি ইসলামের সঙ্গে, যেহেতু আমার কোনো ভাই নেই, আমি আমার বাবা মাকে দেখাবো যে মানুষের টাকা থাকলেই সুখ হয় না। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা একদম শেষ প্রান্তে। আমার সাথে আছে কানিজ, যার ব্যক্তিত্বের দৃঢ়তা আমাকে সত্যি অনেক বেশি মুগ্ধ করেছে। আমি গুরু এতেশাম গর্বিত এই ভেবে যে এরকম দৃঢ়চেতা ব্যক্তিত্বের মানুষ আমার অনুষ্ঠান শুনে দিন নয়, মাস নয়, বছরের পর বছর। কিন্তু পরিস্থিতি এত বেশি বেগতিক, এত বেশি ঝামেলাপূর্ণ, কানিজকে কানিজের পরিবার একরকম জোর করে তার পূর্বতন স্বামীর কাছে পাঠিয়ে দেয়, যেখানে সে নীতিগতভাবে থাকতে চায় না, তাকে স্বামী হিসাবে মেনে নিতে চায় না, যতটুকু জানলাম আমরা কানিজের কাছ থেকে। পূর্বতন স্বামী এইরকম ভাবে তাকে ব্ল্যাকমেইল করে তাদের পরিবারকে, যে যদি কানিজকে তার পরিবারের কাছে তুলে না দেয়া হয় তাহলে তার কানিজের বড় বোন তারও সংসার করা সম্ভবপর হয়ে উঠবে না, সেই সংসারেও তারা বিষ ঢেলে দিবে। শুধু তাই না, যদি কানিজকে তার হাতে তুলে না দেয়া হয়, কানিজকে বিভিন্ন সময় যে স্বল্প পরিমাণ উপহার দিয়েছিল তার কয়েক গুণ দাবি করে। এই রকম কিছু। হ্যালো, জি, আপনি যে বললেন যে বৈধ কি অবৈধ, সেই ব্যাপারটা আমি এই উদাহরণটা দিয়ে বোঝাতে চাই যে এখানে আনার পর আমাকে আর ওই ছেলেকে একই রকম থাকতে দেওয়া হয়। আমরা থাকি, কোনো ওয়ে নেই, থাকতেই হবে। একটা ছেলের সাথে একটা মেয়ে কিভাবে পারে? তো এখানে থাকার পর প্রায় 1-1.5 মাস পর ছেলের পরিবার বলে যে তোমাদের বিয়ে পড়ানো হবে। তখন আমি প্রশ্ন তুললাম, বিয়ে কেন পড়ানো হবে? তখন ছেলের বাবা মা ছেলে বললো যে তুমি তোমাকে ডিভোর্স দিয়েছো, তাই না? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে বিয়ে তো পড়াতেই হবে। তাহলে তখন বললাম যে ডিভোর্স নাকি আপনারা মানেনি, তাহলে নতুন করে বিয়ের প্রশ্ন আসছে কেন? মেয়ে ডিভোর্স দিলে নাকি ডিভোর্স অ্যাকসেপ্ট হয় না। আমার মাও বলে মেয়েরা নাকি ডিভোর্স দিতে পারে না, ইসলামের নিয়ম নেই। তাহলে বিয়ের প্রশ্ন কেন আসবে?
তো আমি করিনি। আমরা এই কথাটা শুনলাম কানিজ, আর ইসলামের যে প্রসঙ্গ সেটা একদম স্পষ্ট ভাবে লেখা আছে যে স্বামী যদি জালিম হয়, স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অত্যাচারিত হয়, তাহলে যেভাবে সুন্দরভাবে আপনারা সংসার করছেন, আপনার ইখতিয়ার আছে মেয়ে হিসেবেও আপনি সুন্দরভাবে পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যান। এই ধরনের ইখতিয়ার, এই ধরনের ডেমোক্রেটিক রাইট এটি মেয়েদেরকে দেয়া হয়েছে। এ ব্যাপারে এতটুকু কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আমি যে পরিস্থিতি নিয়ে এখন অ্যানালাইসিস করছি বা যে পরিস্থিতি নিয়ে কথা বলছি, বড়ই দুঃখের বিষয় যে কানিজের পরিবারটাকে একরকম ব্ল্যাকমেইল করে কানিজের পূর্বতন সেই স্বামী যে কানিজকে একরকম বাধ্য করে তার পরিবারের কাছে রেখেছে, যতটুকু আমরা কানিজের কাছ থেকে শুনলাম এবং জানলাম। কানিজ, এখন আপনার বয়স কত? এই তো 19-20 হবে। আমি তো ইন্টার মানে কমপ্লিট 18 প্লাস, তাই তো? 18 প্লাস। এখন আমরা এই যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে একজন বাংলাদেশের আইন মোতাবেক সে একজন প্রাপ্ত বয়স্কা এবং তার রাইট আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী সে তার নিজের মতো করে তার মনের মানুষ খুঁজে নেবে এবং তার সাথে সংসার করবে। এটি একটি বিষয়। আর একটি হচ্ছে সামাজিক রীতিনীতি, সামাজিক প্রথা, যেটি অনেক সময় আমাদের এই জীবনের সাথে হয়তো কনফ্লিক্ট করে। কিন্তু সামাজিক রীতিনীতি বা আমাদের পারিবারিক বন্ধন এমনই হওয়া উচিত যাতে করে আমার পরিবারের সেই মানুষটি ভালো থাকে, সেই মর্মেই সিদ্ধান্তগুলো হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এখানে দুইজনের পক্ষ থেকে চাওয়াতে কিন্তু কোনো কমতি নাই। যেভাবে আমার আজকের অতিথি বন্ধু হটসিটে যে বসেছে ইরফান চায় পাগলের মতো যে আমি আমার কানিজকে নিয়ে স্বপ্নের ঘর কিভাবে বাঁধতে পারবো, ঠিক সমভাবে কানিজ অপেক্ষায় আছে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে কখন শক্ত করে তার ভালোবাসার মানুষ যাকে সত্যিকারের ভাবে ভালোবাসে, তার অবশ্যই তার পূর্বতন স্বামী না, কারণ তাকে স্বামী হিসেবে সে মেনে নিতে পারেনি, পারছে না এবং ভবিষ্যতেও পারবে না, বাট তার মনকে পরিপূর্ণভাবে মনের মধ্যে যে জায়গা করে বসে আছে তার এই ভালোবাসার মানুষ হুসাইন ইরফান, তার সাথে তার মতো করে বাকি জীবনটা পার করে দিতে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আইন দুইজনকে হয়তো পারমিট করে তাদের দুইজনের মতো করে সিদ্ধান্ত নেয়ার এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বাঁচতে সাহায্য করার। যদিও এখানে একটা জিজ্ঞাস্য থেকেই যায় যে আমাদের আজকের অতিথি বন্ধু ইরফান হুসাইন বাংলাদেশি নাগরিকত্বের যে লিগ্যাল ইস্যুজ আছে সেটিকে কত তাড়াতাড়ি সে রিজলভ করতে পারে, তবেই হয়তো পরিপূর্ণভাবে এই ভূখণ্ডের আইন অনুযায়ী সে সমস্ত রকমের এখতিয়ার পেতে পারে বা সমস্ত অ্যাডভান্টেজ পেতে পারে। এই ব্যাপারটাও কিন্তু প্রাসঙ্গিকভাবে চলে আসে। কিন্তু আমি গুরু এতেশাম এখানে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, শুধু অনুরোধ করছি। সিদ্ধান্ত যাচ্ছে না এই কারণে যেহেতু ব্যাপারটা অনেক সেন্সিটিভ একটি জায়গার মধ্যে আছে। কানিজকে থাকতে হচ্ছে তার পরিবারকে ব্ল্যাকমেলিং করে হলেও একরকম ভাবে তার পূর্বতন স্বামীর বাসাতে, আর ইরফান থাকছে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে যেখানে তার বাংলাদেশে থাকা লিগ্যাল ইস্যুজ এখনো রিজলভ করতে পারেনি। এই অবস্থায় যদি আরো বেশি পরিস্থিতি ঘোলাটে করে তোলে কানিজের পূর্বতন স্বামী এবং তাদের যে পক্ষ আছে, তাহলে হয়তো তার এখন এখানে সার্ভাইভ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে, যেটি আমি কোনোভাবেই চাই না। তাহলে আমি কি চাই? কোনভাবে সমাধান আসতে পারে? একভাবে আসতে পারে, সেটি হচ্ছে দুইজনের জায়গা থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে তাদের দুইজনের মতো করে ভালো থাকার, তাদের দুইজনের মতো করে ভালোবাসা, তাদের দুইজনের মতো করে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার যে এখতিয়ার তারা রাখে এবং সঠিক সময়ের জন্য তারা হয়তো অপেক্ষা করবে। এর মধ্যে সুরে বাজুক আর না বাজুক, দুইজন দুইজনের ভালো থাকার জন্য, দুইজন দুইজনের সুখের জন্য, দুইজন দুইজনের জীবনটাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবার জন্য আমি বিশ্বাস করতে পছন্দ করি আমার বন্ধু হটসিটে যে বসে আছে ইরফান হোসেন, সে কোনো নপুংসক না। তার জীবনটা এত বেশি ঘটনাবহুল, এত বেশি চড়াই উতরাই পার হয়ে এসেছে আমার এই বন্ধু, সে অবশ্যই সত্যের সামনাসামনি করার সৎ সাহস এবং শক্তি রাখে। সে নপুংসক না যে জীবন থেকে পালিয়ে বাঁচবে। যে নাভানা টাওয়ারের প্রসঙ্গ তুলেছিল স্বপ্নেও হয়তো সে আর ভাববে না, কারণ সে
30-35 লাখ লোকের সামনে প্রতিজ্ঞা করেছে স্রষ্টাকে সামনে রেখে যে স্রষ্টা আমি প্রতিজ্ঞা করছি, আমি তওবা করছি যে জীবন শেষ করে দেওয়ার কথা, আত্মহত্যার কথা আমি মুখে তুলব না। এবং আমার দৃঢ়চেতা বন্ধু আমার কানিজ সে স্পষ্টই বলেছে যে আমি এত দুর্বল না, এত দুর্বল চিত্তের মানুষ না। এই জীবনটা স্রষ্টার দেয়া একটা রহমত, একটা উপহার, একটা গিফট। আমি জীবনটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই যে আমি আমার মনের মতো করে সত্যি ভালো থাকতে পারি কিনা। কানিজ, হ্যাঁ গুরু, আর একটা কথা যে আমি তো ব্যাপারটা এমন না যে ওর প্রেমে পড়ে আমি ওকে ডিভোর্স করেছি। আমি যখন ডিভোর্স পেপার সব রেডি তখন কিন্তু আমার ওর সাথে পরিচয় সেই হয়। বিষয়টা অবশ্যই আপনি এর আগেই ক্লিয়ার করেছেন কানিজ, যে ওর সাথে সম্পর্কটা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের আজকে যিনি বন্ধু ইরফান হোসেন তার সাথে সম্পর্কে আপনার জড়িয়ে পড়া। আমি এখন শুধুই চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে, যদি কারো ইচ্ছার মধ্যে সেই পরিমাণ জোর থাকে, যদি কারো নিয়াত স্বচ্ছ হয়, যদি সত্যিকারের খাস নিয়াতে ভালো কিছু কেউ চেয়ে থাকে, পুরা কায়নাত স্রষ্টা তার সমস্ত রহমত নিয়ে তার পাশে দাঁড়িয়ে যান। তা আমি বিশ্বাস করি ভালো কিছুর সাথে, ভালো মানুষের সাথে, ভালো চাওয়ার সাথে ভালো কিছু হতে বাধ্য। তাই আমি বললাম যে সময় মনে হয় এটার ভালো সমাধান দিবে, সময় এই সমস্যার সবচাইতে ভালো সমাধান দিবে। এবং সবকিছুর পরেও যদি সুরে বাঁশি না বাজে, তাও জীবনকে তার প্রয়োজনীয় সময় দিতেই হবে। ফাইনালি জীবন তাকে কোন দিকে নিয়ে যায় সেটা দেখবার জন্য। নপুংসুকের মতো এই জীবনটাকে রুদ্ধ করে দেওয়ার কথা কল্পনাতেও ভাবা যাবে না। কানিজ, সে প্রত্যাশায় থাকলাম, তাই তো? হ্যাঁ, আর সেটাই তো, প্রেম ভালোবাসা হচ্ছে মানুষের লাইফের একটা পার্ট, পুরো লাইফটা না, তাই না? এবং সেই প্রত্যাশায় থাকলাম, এবং সেই প্রত্যাশায় আপনাকেও থাকবার আহ্বান জানালাম। দোয়া করবেন গুরু। হোসেন, জি, সেই প্রত্যাশায় থাকবার আহ্বান জানালাম। আপনাকে নিয়ে আমি ফলো আপ করব, মাঝে মাঝে ফলো আপে আসবো আপনাকে নিয়ে। আপনার জন্য সবচেয়ে বড় বেশি জরুরি যেটি, সেটি হচ্ছে পায়ের নিচের মাটিটাকে অনেক বেশি শক্ত করে তোলা। As early as possible, you have to resolve the legal issues. Being a citizen of Bangladesh, এটাকে ইনশিওর করা। এবং শুধু তাই না, দিন রাত এক করে দিয়ে নিজের হাতটাকে অনেক বেশি শক্ত করা। যত তাড়াতাড়ি হাতটা শক্ত হবে, আপনি নিশ্চিন্ত থাকেন এই মেয়েটি আপনার জন্য শুধুই অপেক্ষার প্রহর গুনছে। কারণ সেই অপেক্ষার মধ্যেই তার ভালো লাগা মিশে আছে, সেই অপেক্ষার মধ্যেই তার বাকি জীবনের শান্তি মিশে আছে। এখন আপনার উচিত যত কম সময়ের মধ্যে নিজেকে কালপুরুষে পরিণত করতে পারেন। আপনার সমস্ত উইংগুলো শক্তিশালী করে তুলুন, দেখবেন সমাধান অটোমেটিক্যালি আপনার ঝুলিতে এসে পৌঁছেছে। আপনি কি বুঝতে পারছেন আমি কি মিন করছি? মানে সব মিলিয়ে ইউ হ্যাভ টু স্ট্রেথেন in terms of everything, monetary, social power, especially to resolve the legal issues, যাতে করে বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে সেটাও আপনি রিজলভ করে নিতে পারেন সবকিছু যত তাড়াতাড়ি সম্ভব। সময় কিন্তু আপনার মধ্যে আছে, এই কারণেই সময় আছে কারণ ওই মানুষটি শুধু আপনার ওই ঘটনার জন্য তাকিয়ে আছে কবে শক্ত করে এসে আপনি ওর হাতটা ধরতে পারবেন। তখন কিন্তু কেউ আপনাকে ঠেলে দিতে পারবে না। সো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আপনি করবার চেষ্টা করুন। এবং আপনার আসলে আপনাদের ভালোবাসা এবং মহব্বত আমার যতটুকু মনে হয়েছে দুইজনের কথা শুনে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে শারীরিক সম্পর্ক কোনোভাবেই সে মহব্বতটাকে স্পর্শ করতে পারে না। আসলে এই সম্পর্কটা অনেক বেশি আত্মিক হয়ে যায়। তাই যদি হয়ে থাকে আমার মনে হয় স্রষ্টা তখন নিজেই হয়তো দায়িত্ব এসব ক্ষেত্রে নিয়ে নেন, কিভাবে তারা ভালো থাকে, কিভাবে তাদেরকে একসাথে রাখা যায়। আমি আজ বিদায় নিচ্ছি। আমি এমন পরিশ্রম করেছি, বাংলাদেশে যখন এসেছিলাম কিছু ছিল না, ভিক্ষা করেছি। ইন ফিউচার আমরা এগুলো কথা শুনেছি। ইন ফিউচার যত তাড়াতাড়ি সম্ভব এবং শুধু আপনি চিন্তা করবেন এবং এটি ভাববেন, এটা ভেবেই সন্তুষ্ট থাকবেন যে কেউ একজন আপনার চাইতেও দ্বিগুণ উদ্যমে ওয়েট করতেছে ভালো কিছুর জন্য, আপনার চাইতে দ্বিগুণ উদ্যমে স্রষ্টার কাছে প্রার্থনা করছে একসাথে ভালোভাবে থাকবার জন্য। সিদ্ধান্ত আপনাদের দুইজনের, সিদ্ধান্ত আপনাদের দুইজনকেই নিতে হবে। না, এখন তো ভালো সার্ভিস পেয়েছি, সিচুয়েশন অনেক বেশি রিভার্স। তারপরে যত বেশি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যেসব প্রবলেমগুলো আছে আপনার পার্সোনাল প্রবলেম, সেগুলোকে রিজলভ করা।
যাতে করে এখন ওই আমাকে ওই পুলিশটা বলেছিলেন একটা সব মিলিয়ে আমি ওগুলো প্রসঙ্গ আর টানতে চাচ্ছি না এখানে, বাট আপনি তো নিজেও বুঝতে পারছেন, তাতে খুব বেশি সময় হয়তো লাগবে না যেভাবে স্বপ্ন দেখেন সেভাবে জীবনকে পাওয়ার। বাট জীবন থেকে পিছিয়ে যাওয়ার, জীবন কাছে হার মানার এ ধরনের নপুংসক কথা কোনোভাবে মুখে বলা যাবে না, যে কথা আপনি দিয়েছেন, তাই তো? জি। বিদায় নিচ্ছে বন্ধু, অনেক সময় পার পেরিয়ে গেছে, 1:42 বাজে। আচ্ছা কানিজকে একটা কথা বলবো প্লিজ বাংলাতে না হিন্দিতে বলতে হবে? হ্যাঁ, গোয়ান লোকে তো আমার বিরুদ্ধে কেস। হিন্দি না, বাংলাই বলো, যেহেতু আমি হিন্দিতে এত হ্যাঁ, বাংলাতেই কথা বলো। বলতে পারি না। না ये हिंदी में तुम आता है ये तो समझ सकते हो। আচ্ছা বলো, বাট আমার নামে আবার কেস না করে কেউ। कनीज हम तुम्हें बेहद प्यार करते हैं यार, तुम हमारे पास आ जाना यार, छोड़ मत देना। আর আমি বলবো যে তুমি আমাকে অনেক ভালোবাসো, সেটা আমি বলছি, কিন্তু আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা তুমি বলতে পারবে, সেটা আমি জানি না। তুমি আমাকে যে ভালোবাসো সেটা আমি জানি, তো আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা তুমি জানো, আমার জন্য তুমিই বলতে পারো। অনেক সলিড, শুধু ধৈর্য হারানো না প্লিজ, অনেক সলিড। লাইফটাকে অনেক দূর পর্যন্ত নিতে হবে, প্রয়োজন একসাথে সবাইকে দেখাতে হবে, তাই না? বিদায় নিচ্ছি আমি কানিজের কাছ থেকে, এবং বিদায় নিচ্ছি আমি এতগুলো মানুষের সামনে বললাম। হোসেইনের কাছ থেকে একদম শেষ মুহূর্তে। হ্যাঁ, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার পড়াশোনাটাকে খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারি। আমি দোয়াটা শুধু কানিজ এবং হোসেনের ক্ষেত্রে একটা দোয়াই করেছি, যে ওরা ওদের পায়ের নিচের মাটি শক্ত করুক, ওরা শক্তিশালী হোক পার্সোনাল লাইফে, এবং ওরা ওদের রাইট আছে অ্যাকচুয়ালি, ওরা যেহেতু পূর্ণ বয়স্কা প্রাপ্তবয়স্ক, ওদের রাইট আছে নিজের মতো করে জীবনটাকে দেখবার। যদিও আমি জানি না যে তাদের কথা অনুযায়ী যতটুকু শুনেছি তার প্রেক্ষিতে আমি বলছি, বাট আমার তো জানা নাই অ্যাকচুয়ালি যে সেই ডিভোর্স সিচুয়েশন পূর্বতন স্বামীর সাথে কি অবস্থাতে আছে, যেটা আমি তাদের মুখ থেকে যতটুকু শুনেছি তার ভিত্তিতে অ্যাকচুয়ালি কথাগুলো এসেছে। বাট এই কথা তো সবসময় হলপ করেই বলা যায় যে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা মানুষের এখতিয়ার আছে তাদের মনের মতো করে তাদের জীবনটা নির্বাহ করার, এবং বাংলাদেশের আইনও তাদেরকে সেই ব্যাপারটাকে সমর্থন জানায়। তো এইটি হচ্ছে বিষয়, সিদ্ধান্ত ফাইনালি নিবে কিন্তু কানিজ এবং হোসেন যারা এই সম্পর্কের মধ্যে আছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমিও এটা বিশ্বাস করি, কোনোভাবেই পারিবারিক বন্ধনের উপর যেন ইম্প্যাক্ট না পড়ে, কোনোভাবেই সমাজ যেন এই জিনিসটাকে অন্যভাবে দেখতে না পছন্দ করে, এই রকম ভাবেই কিন্তু এই ধরনের ব্যাপারগুলো রিজলভ করা উচিত। যদিও খুব টাফ, যদিও খুব প্রবলেমেটিক এভাবে রিজলভ করার, তারপরেও বিয়ে ব্যাপারটাই যেহেতু অনেক বেশি মাত্রায় রহমত স্রষ্টার পক্ষ থেকে, সেটি কালিমালিপ্ত হোক সেটা কোনোভাবে আমরা দেখতে পছন্দ করি না। তাই পরিবারকে সাথে নিয়ে, সমাজকে সাথে নিয়ে সিদ্ধান্তগুলো হোক, সেটাই আমরা আশা করব। সেরকমই স্বপ্ন আমরা দেখব। এর জন্য হয়তো প্রয়োজনে অনেক সময় নিতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক হয়তো কাঠখড় পোড়াতে হবে। তারপরও ফাইনালি কিন্তু আমরা চাইবো যে পরিবার, সমাজ সবকে সাথে নিয়ে সিদ্ধান্তটা হোক, এবং অবশ্যই আমাদের যা কিছুই হোক আইন সিদ্ধভাবে হোক। সিদ্ধান্ত হোক হোসেন আপনার পক্ষ থেকে, সিদ্ধান্ত হোক কানিজ আপনাদের পক্ষ থেকে, কারণ ফাইনালি এট দ্য এন্ড অব দ্য ডে এই সিদ্ধান্ত আপনাদের নিজেদেরকেই নিতে হবে। শেষ করছি আজকে, সামনের সপ্তাহে আবার কথা হবে প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, আর আপনাদের দোয়াতে অবশ্যই গুরু এতেশামকে মনে রাখুন। সেই আশা, সেই আকাঙ্ক্ষা সবসময় আমার থাকে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।